ঈদের দিন আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপরের ঘটনা। আমার একটা ফ্রেন্ড ঈদে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তার কথা শুনে তার বাসায়ও গিয়েছিলাম এবং বাসায় আমার ফ্রেন্ডটা বলেছিল যে আমরা গল্প করি, ঈদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না। তার বাসায় বসে আছি, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গল্প করছি। আমরা এরকম কতক্ষণ গেছে, হঠাৎ করে দেখলাম যে দরজায় নক হচ্ছে। বেশ কয়েকবার নক হওয়ার পরে তারপরে আমি মনে হয় কেউ না এসছে, তো ফ্রেন্ডটা বললো ব্যাগ দিয়ে এসছে, একটু যাবি? হ্যাঁ যাচ্ছি। আমি তারপরে গেলাম এবং তাদের ড্রয়িং রুমের সামনে যে দরজাটা, সেই দরজাটা খুললাম, দেখলাম যে বাইরে কেউ নেই। এরপরে আমরা আবারও ভাবলাম যে কেউ তো নেই। আমার ফ্রেন্ডটা কিছু বললো না, একটু হাসলো খালি। এরপরে এবার আবারও দেখি যে সাউন্ডটা অন্য একটা দরজা থেকে আসছে এবং মনে হচ্ছে যে প্রচন্ড রকমের কোন একটা বাতাস বা এরকম কিছু একটা হচ্ছে এবং দরজাটা বারবার বাড়ি খাচ্ছে। আমার মনে একটা দরজা অনেক খোলা আছে। বললো যে না, দরজা তো খোলা থাকার কথা, দেখবি একটু। আমি ততক্ষণে একটু আঁচ করতে শুরু করলেও ঠিক ওইভাবে বুঝিনি। আমি আবারও উঠে গেছি, উঠে গিয়ে আবার চেক করলাম, দেখলাম যে না, কোনো দরজা খোলা নেই। এবং বসতেই আবার 5 মিনিট পরে আবারও এরকম দরজায় নক, খুব ঘন ঘন এবং খুব জোরে জোরে নক হচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছে ছাদ থেকে আসছে, যদি ওপরে কোনো ফ্লোর নেই। আবার দেখা যাচ্ছে যে কোনো সময় আবার পাশ থেকে আসছে, এরকম নানা রকমের শব্দ হতে শুরু করলো এবং একটু পরে শব্দটা বাড়তে শুরু করলো। এবার শব্দের উৎস ধরে আমরা কয়েকজন ফ্রেন্ড খুব ইন্টারেস্টেড হয়ে সেই শব্দের উৎস ধরে সেইখানে গেলাম। দেখলাম যে কিচ্ছু নেই, কোনো দরজা কোনো কাছে যে কিছু খোলাও হচ্ছে না, কোনো জায়গায় কোনো বাড়িয়ে পড়ছে, কিন্তু শব্দটা পাওয়া যাচ্ছে। সে সময় আমার ফ্রেন্ডটা খালি একটা কথা বলেছিল, এই জন্যই তোকে ডেকেছিলাম। হয়তো এমনি বললে বিশ্বাস করতিস না, কিন্তু একদম সামনাসামনি দেখলি এই হচ্ছে আমাদের বাসায়। আমি এটার কোনো ব্যাখ্যা দিতে পারিনি, কোনো উত্তর দিতে পারিনি। এতগুলো মানুষ একসঙ্গে কি ভুল দেখতে পারে বা ভুল শুনতে পারে? অবশ্য দেখিনি আমরা কিছুই, কিন্তু শুনেছিলাম। কি মনে হয় আপনাদের? হয়তো এই মুহূর্তে যারা ভূত এফএম শুনছেন তাদেরও বাড়িতে এরকম উদ্ভট টাইপের কোনো একটা শব্দ পেতেও পারেন। সেই শব্দ পেয়ে হয়তো চমকে উঠছেন বা ইগনোর করছেন। এরকম অনেক শব্দ আমরা পাই, হয়তো আমলে নেই না বা পাত্তা দিই না, কিন্তু এরকম ব্যাপার স্যাপার কিন্তু আমাদের চারপাশে সবসময় ঘটে। কে জানে এগুলো কারা ঘটায়? কে জানে যে প্রত্যেকটা বাসাতেই সেরকম অলৌকিক কোনো ঘটনা ঘটেই থাকে কিনা বা অলৌকিক কোনো কিছু আছে কিনা? এই প্রশ্নটা রেখে আবারও শুরু করছে ভূত এফএম। আর আমাদের সাথে রয়েছেন ভূত স্পেশালিস্ট, তার মধ্যে একজন আমাদের খুবই পরিচিত ভৌতিক কিন্তু আছে আমাদের সঙ্গে। সাকিব ভাই আছেন রেগুলার, তার মধ্যে জিবরান ভাই আছেন, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দুজন ভূত স্পেশালিস্ট আছেন। এবং আমরা একজন ডাক্তার পেয়েছি আজকে, ডক্টর আদনান, এবং আমাদের রেগুলার লিসনার এবং আমাদের খুব কাছের মানুষ মুন্না ভাই এমবিএ, তিনিও ভূতের গল্প বলার জন্য অনেক রাত্রে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন শত ব্যস্ততার মাঝখানে। তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আর সাকিব ভাই, আমার মনে হয় যে আমরা কি গেস্ট দিয়ে শুরু করতে পারি নাকি? কি মনে হয়? সবাইকে ঈদ মুবারক, ভোতরে ঈদ মুবারক। একটা সাউন্ড এফেক্ট দাও না, সাউন্ড এফেক্ট, ভোতরে ঈদ মুবারক। হ্যাঁ, আই থিঙ্ক গেস্ট দিয়ে শুরু। অলরাইট, তাহলে আমরা দেশের বাইরের ঘটনা দিয়ে শুরু করি। শুরুতেই আমি মুন্না ভাইকে বলবো। মুন্না ভাই, থ্যাংকস ফর কামিং। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনাকেই আমরা আপনার কাছে যাচ্ছি, এবং আপনার বেশ কিছু ভূতের ঘটনা আছে, আপনি আমাদের সাথে SMS এ শেয়ার করেছিলেন সেটা, এবং সেই জন্যই আমরা খুব ইন্টারেস্টেড হয়ে আপনাকে বলেছিলাম। শুরুতে কি আপনি দেশের গল্প দিয়ে শুরু করবেন, ঘটনা দিয়ে শুরু করবেন, না দেশের বাইরের ঘটনা দিয়ে শুরু? দেশের বাইরে দিয়ে শুরু করি। অলরাইট, শুনি তাহলে ঘটনাটা। আপনি তো আমাকে আসলে ভয় লাগিয়ে দিচ্ছেন প্রথম থেকে। সেটাই, রাত এখন অনেক। তো রাসেল ভাই, থ্যাংকস ফর কলিং মি। সো অনেক চিন্তা ভাবনা করে গাড়ি চালিয়ে যখন এত রাতে আসতেছিলাম, তো চিন্তা করতেছিলাম কোন কোন গল্পটা বলবো। আসলে এগুলো গল্প না, সত্যি কথা। তো আমি ইংল্যান্ডে ইয়র্কশায়ারে পড়ালেখা করছিলাম, সেটা তখন 1997-এ। ওকে। তো আমি আর আমার মামা লন্ডন থেকে আসতেছিলাম। সেটা তখন রাত না, আসলে সকাল 4টা। সো আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে বাড়িতে চলে যাব। রাত্রে ঘুমাইছি বাসে, যেহেতু কাছাকাছি চলে আসছি, তো সবাই বাসে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ডান পাশে ছিল রেস কোর্স, যেখানে ঘোড়া দৌড় হয়। ইংল্যান্ডে এই খেলাটা খুব জনপ্রিয়। আর বাম পাশে ছিল জঙ্গল, একদম জঙ্গল। সো হঠাৎ করে আমি আর আমার মা কথা বলতেছিলাম, হঠাৎ দেখলাম বাসটা এত জোরে ব্রেক করলো, সবাই থমকে গেলাম আর কি। এই রাস্তায় সাধারণত ব্রেক করার কথা না। আচ্ছা। তো দেখলাম যে একটা ছোট্ট মেয়ে, বয়স 12-13 হবে,
অবভিয়াসলি ফরেন যেহেতু ফর্সাই হবে, তো লাইটের আলোতে, বাসের লাইটের আলোতে আরো ফর্সা লাগবে তাকে। সবাই মোটামুটি যারাই জায়গা ছিল সবাই দেখলো যে সামনে মেয়েটা বাসের ড্রাইভারের দিকে হাসতেছে তাকে। এটা 3-4 সেকেন্ড হবে, তারপর মেয়েটা আসলো রেসকোর্স থেকে, টুপ করে চলে গেল জঙ্গলের দিকে। এটা আসলে এরপরের 2-3 রাত আমার মোটামুটি ঘুম হয়নি। ভয়ে না, মানে আসলে একটা ভালো চমক পাওয়া আর কি। এবং আপনি একাকি দেখেছিলেন নাকি? না, এটা প্রায় 15-16 জন জায়গা ছিল, আমার মামাও দেখছে। আচ্ছা, মানে সবার চোখে যেহেতু ব্রেক করছে, যেহেতু ড্রাইভার ব্রেক করছে, তো সামনের দিকে সবাই তাকাবে এবং পরিষ্কার দেখা গেছে। পরে কাউকে জিজ্ঞেস করেনি যে? আসলে এই নিয়ে কেউ কথা বলে নাই। আচ্ছা, কারণ এটা কে কাকে জিজ্ঞাসা করবে? একটা মেয়ে আসলো রেসকোর্স থেকে, রাস্তা ক্রস করে চলে গেল জঙ্গলে, কেউ কাকে জিজ্ঞাসা করতে কোনো কথা নেই আসলে। তবে একটা জিনিস কথা, যে আমি যখন যাই তখন জানি যে ইয়র্কশায়ার যেটা, এটা পুরো ইউরোপের সবচেয়ে হন্টেড সিটি, মানে ভৌতিক শহর। আচ্ছা, সবচেয়ে ভৌতিক শহর আমি শুনছি। তো ওই দিন প্রথম আমি একটা ভূত বলেন আর যাই বলেন, প্রথম পরিচয় আমার ভূতের সাথে। এর পরে আর কোনো ঘটনা কি ওইখানে বা আশেপাশে কোথাও ঘটেছিল? এরকম রেগুলার হরহামেশাই ঘটে। আমরা একটু শুনি দু একটা, পরে বলি আর একটু পরে বলবেন। ওকে, তাহলে সাকিব ভাই আমরা কি করবো? আমরা আমাদের আরেকজন গেস্ট আছেন, তাদের কাছে যাবো নাকি আমাদের বৌতিস টিমের মধ্যে থেকে কারো কাছ থেকে শুনবো? আমি একটা বলতে চাই, কারণ ঈদের ছুটিতে অবশ্য সবাই অনেকেই ঢাকা বেড়ে গেছেন বা দেশে বেড়ে গেছেন, এবং অনেকেই আত্মীয় বাসায় থেকেছেন, অনেকে হোটেলে থেকেছেন। হোটেলের রিকারিং থিং, আমরা হোটেল টোটেল নিয়ে প্রায় কথা বলি। সো আমাদের নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে, বোথ পার্সোনালি অ্যান্ড অ্যাজ বোথিস্ট। আচ্ছা, সো পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি, তবে অ্যাজ দ্য প্রোগ্রাম গোজ অন আমি আমরা অন্যগুলো শুনবো। ওকে, পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রথমে আসলে সুমন ভাই, যিনি এখনো আমাদের মাঝে নেই, ভয়াবহ মজা করে বেড়াচ্ছে আমেরিকায়। আচ্ছা, তো আশা করি 28 তারিখ আসবে, তাই না? 28 তারিখ সুমন ভাই গিয়েছিল চিটাগাঙে ফর সাম শো, ট্রেনের শোর জন্য। তো ওই প্রচুর পোলাপান নিয়ে গেছে সুমন ভাই, এবং হি ওয়াজ শেয়ারিং এ রুম উইথ সামবডি। আচ্ছা, তো একটা হোটেল আছে চিটাগাঙে, যেটা ইজ রাইট বিসাইড এ কবরস্থান, হিলটেশন হোটেল। আচ্ছা, সবাই চিনে ওটা, যারা চিটাগাং গেছে, যারা শুনেছে বা শুনছে, হ্যাঁ, দে নো হুইচ হোটেল আই এম টকিং অ্যাবাউট। So, ওখানে এভরিবডি ওয়াজ স্টেইং রাতেরবেলা ওখানে। ইটস এ ডিসেন্ট হোটেল, এরকম কিছু না, মানে গ্র্যান্ডও কিছু না বা খুব খারাপও কিছু না, মিড রেঞ্জ ভালো হোটেল। তো ওরা অনেক রাত পর্যন্ত আড্ডা মারলো, প্রায় 2-2-2:30 পর্যন্ত আড্ডাটা মেরে তারপর সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। সুমন ভাই নিজের ঘরে ঘুমাচ্ছে। তো ওদের দুটো বেড, আলাদা আলাদা দুটো বেড। সো দরজার কাছের যে বিছানাটা ছিল সেখানে সুমন ভাইয়ের একটা জুড়ির ছোট ভাই টাইপের ফ্রেন্ড, সে ওটা নিল, আর যেটা দরজা একটু দূরে সেটা সুমন ভাই ঘুমাচ্ছে। দুজনে এমন ভাবে ঘুমাচ্ছিল যে দুজনে মানে পিঠের দিকে ছিল, কেউ কারোর দিকে তাকাচ্ছিল না। আচ্ছা, বুঝলো, অপর দিকে মুখ করে দুজনে ঘুমাচ্ছে। তো ওইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সুমন ভাই হঠাৎ শুনতে পেলো যে এই পাশের বিছানায় যে ছেলেটা, আমার নাম ভুলে গেছি, সে কাশছে এবং কাশটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে সুমন ভাই প্রথমে অত পাত্তা দেয় না যে রাতেবেলা কাশাকাশি হয়। কাশতে 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 ইট বিকেম রিয়েলি ব্যাড। মানে তখন সুমন ভাই গট ওয়ারিড যে এত কাশছে কেন, কি হয়েছে, মানে পানিটা নেই লাগলে নাকি। অনেক খারাপ যখন কাশি হচ্ছে, তখন ফাইনালি সুমন ভাই উঠে ঘুরে দেখে, যখন ঘুরলো তখন কাশির শব্দ বন্ধ। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান। তো ঘুরে দেখে যে ছেলেটা দিব্যি নাকটে ঘুমোচ্ছে, কাশি নো নাথিং, হি জাস্ট স্লিপিং। তাহলে মানে মাঝখানের ঘটনাটা মানে এটা কি হলো, আমি কাশির আওয়াজ, তাহলে কি হোটেল রুম, ওই হোটেল রুম গুলো খুব বড় না, আচ্ছা, ছোট ছোট রুম। আচ্ছা, তো ভাবলো হয়তো মানে কি পাশের ইয়ে থেকে আসলো নাকি। বাট সুমন ভাইয়ের ল্যাঙ্গুয়েজটা ছিল যে আমার মনে হয়েছে একদম বাসায় বিছানা থেকে কাশছে। আচ্ছা না, সাউন্ডের সোর্সটা আমরা ফিল করছি সেখান থেকে আসছে। তো তারপর সে তখন আচ্ছা ফাইন, মেবি রাতের বেলা তো অনেক জায়গা থেকে আওয়াজ আসে, ডেফিনেটলি সে কোনো কিছু না ভাবে দিয়েছিল, আচ্ছা ফাইন, এটা কোনো একটু ভালো শুনছে, তো আমি আবার ঘুমাই। সো টার্ন ব্যাক টু স্লিপ এগেন। তো আবার ওই একটু পরে হঠাৎ আবার কাশির আওয়াজ শুরু হলো, এবং কাশির আওয়াজটা বাড়তে থাকলো। সে আবার ঠাস করে ফেললো, আবার ছেলে ঘুমাচ্ছে, কোনো আওয়াজ নেই। আচ্ছা, তখন সে ছেলে ঘুম থেকে তুলছে, তাহলে বলছে তুমি কি ঠিক আছো? তখন ও বলে যে ওকে ঘুম থেকে কি সুমন ভাই, না মানে
আমি শুনছি তুমি অনেক কাশতেছো, তাই তোমাকে তুললাম। তখন আমি লাইক না আই এম ফাইন, আমি কি ঘুমের মধ্যে কাশছিলাম না। বলে আই ডোন্ট নো, বিকজ আমি যখন ঘুরছি দেখি তুমি ঘুমাচ্ছ, বাট আমি শুনতে হ্যাঁ, বাট আমি অন্যদিকে থাকলে আবার শুনছি তুমি কাশছো, সো আই ডোন্ট নো হাউ ইউ ফিল। সেটা বলে না শোনো আই এম ফাইন, আমার কিছু মানে আই এম ফাইন। তো ছেলেটা আমার একটু ভয় পেয়ে গেছে, সোমবার তো রেপুটেশন আছে যে একদম এসব জিনিস বুঝতে পারে, বেশি বুঝতে পারে সবসময়। ছেলেটা আমার কি সোমবার বলে নেই সে, আর ওদের রুমটা হচ্ছে একদম মানে জানলা দিয়ে থাকলে কবরকে, বুঝতে পারছি ওরকম একটা রুম। সন্ধ্যায় আর ওকে বেশি ভয় দেখাতে চাইনি, না কিছু হয়নি, খুব অসুবিধা নেই। তারপরে আবার দেবেন ব্যাক টু ব্যাক। তো কিছুক্ষণ পরে দুজনই আবার ঘুম ঘুম হয়ে গেছে, ছেলেটা আবার ঘুমিয়ে গেছে। সাডেনলি সন্ধ্যায় হিয়ার্স যে দরজাটা ওই যে টার্ন নকগুলো আছে না, একটা শব্দ হয়, ঘুরিয়ে দরজা খুলতে হয়, ওটা জানি ঘুরাচ্ছে। আচ্ছা, এটা শোনা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে? না, হি ওয়াজ হিয়ারিং। আচ্ছা, ওকে, শুনছে ঘুমের মধ্যে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, ঘুরে তারপরে খ্যাট করে খুলে ফেলছে। শুনেই আবার সে ঘুম থেকে উঠে গেছে। ওকে, উঠে হি স দ্য ডোর ওয়াজ ওপেন। এবার তিনি দেখতে পাবেন, হ্যাঁ, হি স দ্য ডোরটা জাস্ট একটু খোলা, মানে খুলেই, আর বেশি খোলা হয় না, বুঝতে পারছি। তখন সে ভাবছে কোনো পোলা পায়নি এখানে থাকি, এবং ওখানে অ্যাটলিস্ট এবং 10 জন ছিল, ওই আশেপাশে 10-12 জন ছিল। কেউ রাতের বেলা সে ফ্যাসিলিটি করতেছে এসে, তখন সে উঠে গিয়ে দরজা লাগাইছে। ওই ছেলেটাও এরকম, সে দরজা খুলছে, খুলে দেখতে পারি আছে নাকি, দেখে কেউ নাই, সো হি ক্লোজ দ্য ডোর, কেম ব্যাক, আবার ঘুমাইছে। এবার ইচ্ছা করে পিঠ ফিরে চোখ বন্ধ করে সে প্রিটেন্ডিং স্লিপ, প্রিটেন্ড করতেছে যে দেখি এবার পোলা প্যান্ট আসলেও ধরবে, এরকম একটি প্ল্যান আর কি। আবার আওয়াজ হলো, ওই ক্যাচ করে আওয়াজ, দরজাটা টাস করে খুললো, সে লাফ দিয়ে উঠছে, শুনলো লাফ দিয়ে, মানে ওর বিছানার পরে ওই ছেলেটার বিছানা, ওটার পরে হচ্ছে দরজা। অ্যাকর্ডিং টু শুনবার সে লাফ দিয়ে বিছানা ক্রস করছে, ক্রস করে দরজা ঠাম করে খুলে বাইরে করিডোরে গিয়ে থাকে, মানে একটু 1 সেকেন্ড বিকজ রুমটা হচ্ছে আমরা যে স্টুডিওতে বসেছি ছোট একটা রুম, ছোট। সো দরজা দিয়ে বেরোতে বেসিক্যালি 1 সেকেন্ড লাগে, রাইট। ঠাস করে বাইরে গিয়ে নবটি দেয়, দূরে করিডোরে দেখলো কেটে ছায়ার মতো চলে গেল। আচ্ছা, এবার তুমি একদম পুরোপুরি দেখে, হ্যাঁ, হিস হয়। আর ছায়াটা করবে নির্বাচন হোয়াট এভার, মাথা হোয়াট আই ডোন্ট নো, বাট মজা দেওয়া আছে দরজাটা ওইভাবে ওই নট ঘুরে খুলেছে, এবং হি ওয়াজ আউট ইন দ্য করিডোর ইন 1 সেকেন্ড, আচ্ছা, বা 2 সেকেন্ডস। আচ্ছা, বের হয়ে দেখে নোবডি। তারপরে সে ঘুমায়নি, মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যিনি এই বেসিক্যালি 10 জনের ঘুম থেকে তুলছে, সবাইকে ওই ছেলেটাকে তুলছে, তারপরে ওরা মোটামুটি আর 1-2 ঘন্টা আড্ডা মেরে সকাল 5টার সময় নাস্তা থেকে ঢাকা চলে আসছে। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। মানে আমি আমার ক্ষেত্রে ঘটনা ঘটলো, আমি মনে হয় সেই কাজটাই করতাম, আপনি বোধহয় ইনফ্যাক্ট সেই কাজটাই করতেন। এটা জাস্ট একটা ছোট এন্ডিং আছে পার্সোনাল এক্সপিরিয়েন্সের, সেটা হচ্ছে যে ঢাকা এসে সুমন ভাই ওয়াজ টকিং অ্যাবাউট দিস টু হিজ ড্যাড, যে আব্বা এরকম আমি একটা হোটেল গেছি, এরকম ইয়ে হয়েছে। তখন সুমন ভাই আব্বা আবার খুব কুল একটা মানুষ আর কি, নাথিং ফেজেছি, আর সুমন ভাই কোনো কিছু না খুব ইমপ্রেস করে। কিছু মানুষ থাকে না, ভিতরে ইমপ্রেস হলে বাইরে দেখায় না আর কি, ওরকম আর কি। তো অ্যাপারেন্টলি নাস্তা খাচ্ছিল, সুমন ভাই বলছে, তো উনি খুব গম্ভীর মুখে শুনতে বললো, ও আচ্ছা এই হোটেল, বলে হ্যাঁ, বলে এই রুম, বলে হ্যাঁ। ওটা কিছু না, আমি একবার বের হয়ে দেখছিলাম, উনি অ্যাপারেন্টলি এরকম রাতে ছিল, আওয়াজ চলছিল, বের হয়ে নাকি দেখছে কোন দাঁড়িয়ালা একটা চিকনা লোক, লুঙ্গি যে গিট দিয়ে বাঁধা, গিট দিয়ে বাঁধা, আপসাইড ডাউন, ডুইং হ্যান্ড স্ট্যান্ড, আচ্ছা, ফার এন্ড অফ দ্য করিডোরে এভাবে দাঁড়িয়ে আছে। তারপরে যখন এই সন্ধ্যার পরে দেখলো, সে লাফ দিয়ে জানলা ভিতর দিয়ে বের হয়ে গেল সাথে। এটা আঙ্কেল খুব কুললি বললো, আমি এটা দেখেছি এসে। শোন বলো না, আমি দেখি। আচ্ছা, কিন্তু মানে শহরে যেটা দেখেছিলাম সেটা ছায়ার মতো ছিল, সেম থিং। বলার পরে আমার আব্বাকে বললাম একই জিনিস এরকম, কিন্তু তার সময় হয়েছিল দরজা ভেঙে ঢোকার চেষ্টা হচ্ছিল। আচ্ছা, সো আব্বা গিয়েছিল ঢাকা থেকে চিটাগঙ্গে একটা মিটিং এ। সো রাখার পরে ওই হোটেল থেকে সকালবেলা ভোরবেলা খুলে, তখন রাত্রেবেলা উঠে ঢাকা আসতে আসতে 103 জ্বর, এরকম পুরো ফুল এফেক্ট। তার মানে হ্যাঁ, বুঝছে, সেম এক্সপিরিয়েন্স ইন দ্য সেম রুম, সেম এক্সপিরিয়েন্স ইন দ্য সেম রুম। প্লিজ সুন্দর করে বল জিনিসটা। Once upon a time, there was a man from
ওকে আমি আসলে বুঝি নেই মানে ইউ সেড কি খুলছে তারপর কি ঢাকা আসছে Continuing your story that I've shared this with my father, আচ্ছা and কিছু না বলুন যে শুনবে কিছু আমরা ওখানে যাচ্ছি একটা আচ্ছা। ইনভেস্টিগেশন মানে হবে ওখানে এবং ইনশাআল্লাহ। আপনার বাবাও ঠিক একইভাবে react করেছিলেন একইভাবে মানে আপনি কি কিছু দেখেছিলেন নাকি সেম থিং পাশে কবরস্থান আর আমার বাবা একটু এগুলা আছে লাইক হি ফিলস দিস থিংস Alright. সো কন্টিনিউসলি ওখানে যাওয়ার পরই বললো যে এই রুম হ্যাঁ এই হোটেল হ্যাঁ দ্যাটস ইট। আমাদের তো আরো গল্প আছে তার আগে আমরা দুজন গেস্ট এছাড়াও বাকি আছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে যাই না পরিচিত হয়ে আমরা Okay, this is actually my cousin আচ্ছা Dina and তো দেখতে পাচ্ছেন না ওনাকে কিন্তু কথা বলতে হবে আমি জিবরানের কাজিন আমি এসেছি আজকে টু টেল পিপল নট অনলি মাই ওন এক্সপিরিয়েন্স বাট ফার্স্ট হ্যান্ড হিয়ারসে আমার আর জিবরানের দুজনেরই নানার বাড়িতে এটা টাঙ্গাইলের ব্যাপার তো এটা আমরা আমাদের খালার কাছ থেকে শুনেছি যে আমরা তো দুজনে জানি কোন জায়গার কথা বলছি ইফ আই মে সে ইট অন দ্য রেডিও আমাদের নানার বাড়ি করটিয়া তো ওখানে আমার খালা তিনজন যখন বেশ কম বয়স আই থিঙ্ক দে ওয়ার অ্যাবাউট প্রবাবলি 17-18 থ্রি ভেরি বিউটিফুল কালার্স অ্যান্ড তখন গ্রাম ছিল হারিকেন জ্বলতো তো অবভিয়াসলি বড় বাসা ছিল তো 3টা সাইমultaneous রুম ছিল তো আমার খালা আমাকে রেট করলেন যে এক রাতে বেশ রাত 11টা-12টা তখন গ্রামে তো সব বন্ধ হয়ে যেত স্তব্ধ সবকিছু তো আমার এই খালা he said to my other two খালাস that আমি এখন ঘুমোতে চাই বেশ রাত হয়ে গেছে তো হারিকেন নিয়ে উনি আসলেন ওনার রুমে তো পুরো দিনে তো মশারি থাকতে তার একটা হারিকেন জ্বলছে ঘরে he lay back in bed বিছানায় শুলেন শুয়ে she put down the mosquito netটাকে নামালেন এবং উনি রাতে দোয়া পড়ে শুবেন আচ্ছা তো উনি বললেন যে আমি দোয়া পড়ছি হঠাৎ করে I felt a presence in the room এই প্রেজেন্সটা বোধহয় আমরা এখানে সবাই কিছু না কিছু ভাবে at some point আমরা পাই তাই না একটা সেন্স একটা ফিলিং অফ ফরবোর্ডিং যে কেউ আছে পেছনে বা ঘরে কেউ খুশবু পাই অনেক কিছু যা হোক তো উনি বললেন যে দিনে আমি চোখ বন্ধ করে দোয়া করছি হঠাৎ চোখ খুললাম খুলে দেখি ঠিক outside the mosquito net বাইরে একটা বিউটিফুল বয় ইয়াং বয় কুর্তা পাজামা পরে বিউটিফুল ফেয়ার লুকিং তো অবভিয়াসলি গ্রাম ভেবেছি কোনো চোর টোর এসছে বা কিছু তো গেটআপটা এরকম ছিল না বিউটিফুল মানে বিউটিফুল ছিলেন উনি বলে দ্যাট হি ওয়াজ আ বিউটিফুল এন্ড হ্যান্ডসাম বয় ফর্সা করে ওল্ড ফ্যাশন চেহারা শার্ট নোজ তো এন্ড হি ফেল্ট ফ্রেগ্রেন্স আতরের খুশবু করে তো যাই হোক উনি ভাবলেন যে হয়তো চোর ডাকাত কেউ এসছে তো উনি দোয়া করতে থাকলেন পরে আমি চোখ বন্ধ করেছিলাম আমার ভয়ে চোখ খুলতে পারছিলাম না কিন্তু দেখলাম যে মশারিটার থ্রুতে কিভাবে পেনিট্রেট করলো আমি নিজেও জানি না বাট আই ওয়াজ লাইং স্ট্রেট ওনার এক হাত আমার ডান দিকে এক হাত ওনার বাঁ দিকে আচ্ছা একদম সোজা আমার দিকে তাকিয়ে আছেন ডিরেক্টলি তো অবভিয়াসলি আমি তো প্রেজেন্স ওয়াজ সো স্ট্রং তো উনি হঠাৎ করে আমার দুই খালার নাম করে উঠে চিল্লিয়ে বললেন যে দেখো দেখো আমি ভয় পেয়েছি তোমরা আসো জলদি করে আর উনি ভাবলেন যে আমি উঠবো যখন অবভিয়াসলি বাড়ি খাবো ওনার সাথে বাট হি সেড আই জাস্ট ওয়েন্ট থ্রু দিস পারসন রাইট থ্রু আচ্ছা মানে একদম ভেতর দিয়ে পাশ থেকে ওপাশে চলে একদম she went cut through him বুঝতে পেরেছি তো by the time আমার দুই খালা ইনফ্যাক্ট Gibran's mother was there also. By the time they came, আমার খালা বলে she was in such a state চিল্লাচ্ছে বলছে আমি ভয় পেয়েছি তোমরা জানো না আমি ভয় পেয়েছি এখন these are experiences which we hear about from ছোটকাল থেকে এখন গ্রামে গঞ্জে এগুলো হয় উনি যে বললেন যে দরজা খোলা সাউন্ড করে নব হ্যান্ডেল দরজা খোলা এইটা কিন্তু আই হ্যাভ টু সে আমার নিজের সাথে হয়েছে আমি যখন আমি একটু রুমে ছিলাম I was doing my music practice and the door was একেবারে বন্ধ somebody opened the door খুলে নব টুইস্ট করে এবং কিরকির করে বন্ধ করলেন এখন we'd like to think a lot of things এখন ভূত জিন এটা কি
is a big question. এবং আমার কাছে না খুব অদ্ভুত ব্যাপার যে আমি যেটা দেখেছি সেখানে দরজাটা একদম ঠিকই আছে, জি। যেখান থেকে আমি বুঝতে পারছি আওয়াজটা আসছে, বুঝতে পারছি যে এই দরজাটা জাস্ট মানে একবার খুললে একবার বন্ধ হলে যেরকম সাউন্ড হবে সেই সাউন্ডটাই পাচ্ছি, আমরা সবাই পাচ্ছি, বাট দরজাটা একই রকম আছে। হ্যাঁ, খুবই অদ্ভুত ব্যাপার। মানে সেটাই। আমার একটা কোয়েশ্চেন, আমি জাস্ট একটা প্রবিং কোয়েশ্চেন করতে চাই আমাদের দর্শকদেরকে, যে আমরা কেন লিসনারদেরকে, যে হোয়াট ইজ ইট অ্যাবাউট ভূত অ্যান্ড জিন যে আমাদেরকে এত ক্যাপটিভেট করে। রাইট, তো এই কোয়েশ্চেনটা যদি কেউ একটু উত্তর দিতে পারে, আই হ্যাভ মোর গেস্টস হিয়ার। হ্যাঁ আমার মনে হয় যে সেটাই, যে কেউ যদি এই উত্তরটা দিতে পারেন নিজের মতো করে। ইজ ইট বিকজ আমরা এই জীবন থেকে মানে সবকিছু পেয়ে গেছি, সবকিছু এত ট্যাঞ্জিবল, সবকিছু দেখা যায়, that we are in search of something which is unexplainable. রাইট রাইট, আমার মনে হয় যে কেউ যদি বলতে চান কিছু ডেফিনেটলি শেয়ার করতে পারেন যেটা কেন এরকম হয় বা কি। আমি পরিচয়টাকে জানি, আমাদের সাথে আরেকজন গেস্ট রয়েছেন যেটা হচ্ছে ডক্টর আদনান। আপনি ঢাকাতে আপনার একটু পরিচয়টা দেবেন। আমি বাংলাদেশ মেডিকেল কলেজে গ্রাজুয়েশন করেছি 2007-এ। ওখানে এখন আছি অ্যানাটমিতে লেকচার হিসেবে। ফর লাস্ট 2 years I'm working with it. আর আরেকটা পরিচয় তার আছে যে জন্য তিনি এখানে এসেছেন, শুধু গল্পের জন্যই না, তিনি অনেক কিছু, আমি এটা কাউকে আসলে চমকটা দেওয়ার জন্য বলিনি, এবং কারণ এরপরে আমরা কোনো কথা বলবো না, সরাসরি গানের একটা ব্রেকে যাবো। সাকিব ভাই আপনি ইন্টারেস্টেড হবেন, জিব্রাহিম ভাই খুব ইন্টারেস্টেড হবেন, ওনারা কিছু গেস করতে পারেন, উনি আগে থেকে টের পান মানে অনেক কিছু যে এটা হবে এবং তারপরে হয়ে যায়। ওনার তো একটা মানে মারাত্মক একটা গল্প আছেই, ঘটনা আছে একদম একদম পুরোপুরি নিজের বাসায় এবং দেশের বাইরে অবশ্যই, কিন্তু উনি অনেক কিছু গেস করতে পারেন এবং সেগুলো মিলে যায়। তো একটা বলবেন এরকম যে কিরকম টাইপের গেস করতে পারেন বা এরকম? It is like it's a specific explanation আছে, এটা সায়েন্টিস্টরা বলছে premonition they call it. Right. It's like many people have got this kind of experiences. Right. মানে তাদের foresight থাকে বা sixth sense থাকে, পাওয়ার রাইট। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, it's not like আমি কাউন্ট করে বলতে পারবো বা গুণে বলতে পারবো কতবার হয়েছে আমার সাথে। ব্যাপারটা হচ্ছে যে ফর এক্সাম্পল লাস্ট 1 to 2 months ব্যাক I went to Rifle Square ধানমন্ডিতে, অ্যান্ড দোতলায় আমি টাইম জোনে ঢোকার পর থেকে, টাইম জোনে ঢুকলে আমার কাজ ছিল, ওখান থেকে বের হয়ে এলিভেটরে করে আমি 4তলায় যাব। দ্য মোমেন্ট আই গট আউট ফ্রম টাইম জোন থেকে বের হওয়ার পর থেকে এলিভেটরে উঠলাম, সিঁড়ি যাচ্ছি, এলিভেটরে ওঠার পর থেকে একজনকে ক্রস করলাম, একজন মানুষকে, এবং এই জিনিসগুলো তৎক্ষণাৎ আমার মাথায় আসলো যে দিস থিংস হ্যাপেন টু মি বিফোর। আচ্ছা, déjà vu, এবং এক্স্যাক্টলি এভরিথিং হ্যাপেন টু মি বিফোর। এবং প্রতিটি জিনিস আমি যখন বাস্তবে জীবনে এটা ফেস করি তখন এই জিনিসটা অনুভব করতে পারি। দিস থিংস আই গেস আই এক্সপ্লেইন টু ওয়ান পারসন বিফোর, একজনের সাথে আলোচনা করেছি, আর বেশি মানুষের সাথে এই বিষয়ে আলোচনা হয়নি, বাট আই ক্যান ফিল দিস থিংস। আমরা আরো কথা Believe that there is a parallel world, তাহলে do you think it is something? My question is, do you think তাহলে that there is a parallel world, there are different dimensions যেটা আমরা I never believe in ghost. আমি ভূতে বিশ্বাস করি না। জিনে করেন? আমি জিনে বিশ্বাস করি বিকজ আমি যেটা একজন মুসলিম, জি, লজিক্যালি আমাদের কোরআনটা ইজ ভেরি সায়েন্টিফিক, absolutely yes. রাইট। এবং আমি যেটা এক্সপ্লেনেশন শুনেছি তাদের কাছ থেকে, দে ভেরি educated person about this our Islamic studies and everything. Right. তো তারা যেগুলো আলোচনা করেছেন আমি অতটা পড়াশোনা করিনি এই ব্যাপারে, কিন্তু আমার মনে হচ্ছে না জিন জিনিসটা বিশ্বাসযোগ্য, it's scientific. And what happens is obviously we have to believe in parallel world, Yes. because we live in a 3D world, কিন্তু জিনরা কিন্তু বসবাস করে 4D world. এবং অনেকে এরকম সার্চ করছেন বা এরকম জিনিস নিয়ে দেখছেন বা চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি এইগুলো এত চিন্তা করেন কেন, তো বলছে আসলে প্যারালাল কোনো একটা ওয়ার্ল্ড থাকলে আসলে মানে দুনিয়াটা মোটামুটি জানা যায় বা বোঝা যায়, কিন্তু প্যারালাল একটা ওয়ার্ল্ড থাকলে তখন মনে হবে দেয়ার ইজ সামথিং, মানে যেটা হচ্ছে যে Greater belief in the hereafter. এক্স্যাক্টলি সেটাই, মানে যদি কোনো একটা কিছু পাওয়া যায়, কোনো একটা কিছু পাওয়া গেলেও তাহলে বুঝতে পারবেন না আরো কিছু আছে আসলে। এবং আমি এই 2-3 জনের কাছ থেকে শুনেছি যারা এই বিষয়ে একটু পড়াশোনা করেছেন। one of the guys who is an MBA from Canada, আমার সিনিয়র একজন ভাই, তো উনি অনেক স্টাডি করে দেখেছেন যে মোস্ট অফ দ্য টাইমস জিন যেগুলো থাকে দে লিভ amongst us. Yes. আমরা যেসব জায়গায় যাই, আমরা যেসব জায়গায় থাকি, আমরা যেসব বাথরুম ইউজ করি, দে ইউজ দোজ থিংস, বাট আমরা যখন রুটিন ওয়াইজ চলি, ওরা একটা রুটিন ওয়াইজ চলে, সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এন ইন্টারাকশন উইথ আস। যখনই ইন্টারাকশন গুলো হয়, দেন উই ক্যান ফিল সামথিং অ্যাবাউট ইট।
অলরাইট, আমরা আবারও ফিরে আসবো। মিন টাইম আমার মনে আছে যে আজকে হঠাৎ করে আমার মনে পড়েছিল, সাকিব আপনার মনে আছে আপনি ব্ল্যাক সাব্বাথের একটা গান শুনতে চেয়েছিলেন একদম ফার্স্ট শোতে? হ্যাঁ হ্যাঁ, আমরা সেদিন সেটা প্লে করিনি, বাট এখন প্লে করতে যাচ্ছি, কেমন হয়? ওকে, অলরাইট, তাহলে আমরা শুনে আসি রেডিও ফুড অ্যান্ড আপনাদের অনুভূতিগুলো জানাতে আমাকে SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই গানটার স্টার্টিংটা অদ্ভুত 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 রকমের সুন্দর। সো স্টে টিউন টু রেডিও ফুড। সাথে আছি আমি রাসেল, এবং আমার সাথে রয়েছেন বলতি স্ট্রিম, এবং আমাদের আজকে এপিসোডটা সাজানো হচ্ছে এভাবে যে আজকে আমাদের বেশ কিছু ভূত স্পেশালিস্ট রয়েছেন। তাদেরকে বলি যে অনেকে আমাদের SMS করেছেন তুষার, বারহান, SMS করেছেন এনিক, এছাড়াও মুন, এবং SMS করেছেন ইস্তিয়াক, বিভু, রাকিব, তারপরে SMS করেছেন শাহরুখ, SMS করেছেন ফারহান, মোনা, ইফাত, রেজওয়ান সহ আরো অনেকে। মানে অসংখ্য নাম, এতগুলো নাম মানে কি বলবো, বলতে গেলেও অনেক সময় লেগে যাবে। তারপরে চেষ্টা করবো আপনাদের SMS গুলো সযত্নে আপনাদের SMS গুলো মানে পড়তে। যাই হোক, আমার সাথে এই মুহূর্তে আরো একজন রয়েছেন টেলিফোনে, যিনি একটা অদ্ভুত ঘটনা শেয়ার করবেন। হ্যালো 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 হ্যালো, জি কেমন আছেন আপনি? শুরুতে আপনার আগে নাম এবং পরিচয়টা জানতে চাই। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার নাম আর পরিচয়টাকে দেন, সবাইকে জানুন। আমার নাম হচ্ছে তারেক, আমি রাজশাহীতে থাকি। আমার দেশের ভাষা হচ্ছে নওগাঁতে। আচ্ছা, আপনি এর আগে শেয়ার করেছিলেন যে আপনার সাথে একটা অদ্ভুত ঘটনা আছে, যে 71-এর দিকে ঘটেছিল। সেই ঘটনাটা আমার দাদুর সঙ্গে ঘটনা ছিল। আচ্ছা, আমার দাদু তখন আমাদের বাসা নওগাঁ খামড় থানায়। আচ্ছা, ওখানটায় আমার দাদুর আমার কাছে দেশের বাসায় ওখানটা ফ্যামিলি বলতে আমাদের ফ্যামিলি সবটা গিয়েছিল। আচ্ছা, তো 71 যখন লিবারেশন শুরু হয়, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। 71 যখন লিবারেশন শুরু হয়, তখন আমাদের বাসাটা 14টা লুট হয়েছিল। আচ্ছা, আপনার এই যারা দেখা ছিল তারা লুট করছিল। তখন আমাদের বাসায় ওই 3টা বাসা, আমাদের 3টা ফ্যামিলি। তো আমার 3 দাদু, 3টে ভাই, ওই 3টা ফ্যামিলির ভিতরে একটা মানে এক বাসাতে আমার দাদুকে মেরে রাতের বেলায় মানে ডেটে রাখছে ওরা। একটা রাইফেল দিয়ে পায়ে মেরে মনে করেন পায়ে একটা ভাইয়ের মতো অবস্থা করে টাঙায় রাখছিল। আচ্ছা, তো ওখানে গার্ডরা ছিল 3 জন। তো 3 জন গার্ডের ভিতরে ওরা বলছে যে ওরা তো অন্য বাসাগুলো ডাকাতি করছে, তো ওরা মানে আমাকে ভাগ দিবে না, ওরাও চলে গেছে। তখন আমার দাদু একা আছে। হঠাৎ করে আস্তে আস্তে কানের পাশে সেটি জানি নাকি বলছে যে দাদু আপনাকে তারা মেরে ফেলবে, আপনি এখানে পালাতে হবে। দাদু বলছে দেখো আমি তো দাঁড়াতে পারছি না, আর আমি তো ছেড়ে দিলে তো পড়ে যাবো। আচ্ছা, তো দাদুকে এই কথা বলছে, দাদুকে আস্তে করে হাতটা ছেড়ে মানে খুলে দিয়েছিল। আচ্ছা, তো দাদুর ঘাড়ে মানে তখন বলছে যে আমি তো পড়ে যাচ্ছি। দাদুকে ঘাড়ে ঘর দিয়ে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে, পাখির আসছে আমাদের। আচ্ছা, প্রায় 10 ফিট মতো পাখিরা পাখি নিয়ে গেছে। তখন দাদু বলছে যে আমি তো দাদু এটা পাখি পার হতে পারবো না। তখন বলছে দাদু আমরা পার হতেই হবে। তখন আমার দাদু বলছে যে আমি কোনো মতেই পারবো না, দেখছে তো আমি দাঁড়াতেই পারছি না। তখন সে করছে কি দাদুর বগলের নিচে হাত দিয়ে একেবারে প্রান্তির উপর থেকে ওই পারে নামা দিচ্ছে সিমেন্টের মধ্যে। তখন দাদুর কাছে কাটিয়ে উঠছে যে এটা মানুষ হতে পারে না। তার কিছুক্ষণ পরে একটা মানে ছোট দিদির মতো ছিল তার পিছনে ওখানে বসায় রাখছে। তো
দাদুকে কিছুক্ষণ পরে আবার ঘুরে এসে বলছে যে দাদু এখানে আপনার পরে আসবে, আপনি আরেকটু পিছনে চলেন। আমাদের পুকুর আছে বাড়ির পিছন সাইডে, ওইখানটায় বসায় রাখছে। তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যেসব জায়গাগুলোতে বলছিল ওরা তো আসছেই, আর দাদু যখনই বলছে লোককে যে বাবাগুলো কি, সঙ্গে সঙ্গে ধরেন যে মিশে গেছে, মানে ওকে দেখতে পাওয়া যায়নি, মানে চোখের সামনে হঠাৎ করে চলে গেলেন অদৃশ্য, মানে একেবারে বাতাসের সাথে মিশে গেছিলেন। আচ্ছা, তো দাদু যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই কথাগুলো বলতো। আর আমার বাসাতে এখনো আপনি যদি যান, মানে এরকম অবস্থায় ওখানে কেউ রাতের, দিনের পরিবেশ আর রাতের পরিবেশ একেবারে আলাদা। আচ্ছা, রাতে একরকম, রাতে আরেক রকম হয়ে যায়। জি, দিনে প্রচুর লোকজন, রাত হলে কেউ থাকে না ওখানে, আচ্ছা, একেবারে ফাঁকা। আর লিভারেশন ওয়ারের সময় আমাদের বাসা যতটুকু প্রায় 14 বার লুট হয়েছিল। তো এর ভিতরে আপনার এরকম আরো ঘটনা আছে যে আমাদের একদিকে টাকা লুট করতে আসছে, আরেকদিকে শুনতে পাচ্ছে যে আরেক গ্রুপ লুট করছে, কিন্তু কিচ্ছু না, এগুলো সব ওই জিনারাই করছে নাকি। আচ্ছা, মানে এটা কি আপনারা শুধু আপনার দাদুই দেখেছেন নাকি আপনারাও পরবর্তীতে? আমি নিজে দেখছি, আমি নিজে দেখছি। আপনি নিজেও দেখেছেন? আপনি নিজেও দেখেছেন, রাইট। কোনো সময় আপনাদের কোনো সমস্যা করে নাকি সবসময় এরকম উপকারী করছে তারা? আমাদের ফ্যামিলিতে মেনলি বাইরের লোকজন কেউ যদি যায় তাদের সমস্যাটা বেশি ফিল করে তারা, আমাদেরকে প্রোটেক্ট করছে সবসময়। আচ্ছা, আপনি যে এই যে বললেন যে মানে দিনের সাথে রাতের পার্থক্য, মানে মেইন পার্থক্যটা কোন জায়গায়? মানে একদম হঠাৎ করে সবকিছু স্তব্ধ, মানে একদম মানে সন্ধ্যার পরে আমাদের পরিবেশটা একেবারে আলাদা, কোনো লোক আসে না। ওখানে কেউ যারা ওখানে থাকেন বা তাদের কাউকে দেখেছেন, মানে একদম চোখের সামনে? চোখের সামনে দেখেছেন যারা ওখানে থাকে? আমি দেখছি। আচ্ছা, কি অবস্থায় দেখেছেন বা কিরকম? মানে আমার ফ্রেন্ড ঘুমাইছিলাম রাতে 2 তলার উপরে, তো লাইট আছে, টিউব লাইট, বারান্দা আছে। তো ঠিক রাত 3টার সময় আমাদের বাইরে যে মসজিদ আছে আমাদের নিজস্ব, ওখানটায় আপনার ওই কল চিপার শব্দ পাচ্ছি, মানে টিউবওয়েল চাপা। তো লাইট মারছে আমি ঘর থেকে, কিচ্ছু নাই। হঠাৎ করে রাত ঠিক 3:30টার দিকে হবে, ওই আমার কাজের লোক মানে ম্যানেজার আর নাইট গার্ড, দেখছি গ্রামের বাসা কেউ থাকে না, নিচ থেকে হাড়ি পাতিল তুলে উপরে রাখছে বারান্দায়। তারা খাওয়া দাওয়া করছে, মেলাদিন পরে গেছে। তো আমার ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ডকে বলছে তোকে ডাকি নাকি, তো ফ্রেন্ডকে বলছে রাত মেলা হয়েছে, তো ডাকিস না। ওকে, ঠিক ওরা রেখে চলে গেল, গল্প করছিল। ঠিক যখন ভোর আপনার 5টা মানে আদান দেয়, সেই সময় দেখছি আমার সাথে নাইট গার্ড হাড়ি পাতিল তুলছে। আমার তাহলে কি বলছি, তুই এবার রেখে গেল একটু আগে, তাহলে আরো বলছিল তুমি একটু আগে রাখতে হবে। বলছে ভাই আমি তো রাখি না, তাদের ভাই যে আমার ম্যানেজার ও তো চলে গেছে 12টার সময়। আচ্ছা, তো আমি হঠাৎ করে ভয় পেলাম, টাকায় দেখছি যে একটা হাই পাতিল নাই, কিচ্ছু নয়। ওই লোকটা আছে, তারা এসেছিলেন হারুন ভাই। তখন বুঝলাম যে ওইটা ওরা কেউ না, প্রথমটা যাকে দেখছি আমরা। অলরাইট, থ্যাংক ইউ আমার সাথে শেয়ার করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এত রাত পর্যন্ত আমার সাথে শেয়ার করলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। অলরাইট, আমরা কথা বলছিলাম এবং অনেক দূর থেকে শুনতেছেন ইনফ্যাক্ট শাকিব ভাই। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। ইনফ্যাক্ট ইট সাউন্ডস লাইক আ প্লেস দ্যাট বোথ টিম উড ওয়ান্ট টু ভিজিট। সেটাই আমার কাছেও সেটা মনে হয়েছে এবং আমি সেই জন্যই আরো বেশি ইন্টারেস্টেড হয়েছিলাম যে সেখানে যে আসলে দেখা যেতে পারে, কারণ মানে এখানে কন্টিনিউয়াসলি এরকম ঘটনা ঘটেই যাচ্ছে, তো আমরা দেখতে পারি। আমরা প্রোগ্রামের পরে ওনাকে একটা ফোন দিব, যদি উনি আমাদেরকে অ্যালাউ করেন তাহলে আমরা যাবো সেখানে একটু গিয়ে দেখতে। এটা রাজশাহী নওগাঁতে, এটা নওগাঁতে ডিস্ট্রিক্টে। আমরা আরেকটা জিনিস আপনাদের কাছে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যারা আপনারা বাসায় থাকেন, বিশেষ করে যারা একা থাকেন, তারা দেখবেন অনেক সময়, এটা কিন্তু আমার সাথে হয়েছে বলে আমি বলছি, যে জিনিসপত্রগুলো যেখানে রাখবেন, হয়তো যে হ্যান্ডসেট, আপনার মোবাইল হ্যান্ডসেটটা একটা জায়গায় রাখলেন, ভালো করে খেয়াল করে দেখবেন তো ওই জায়গাতেই থাকে কিনা, কিংবা হঠাৎ করে অন্য ঘরে গেছেন, ঘুরে এসে আবার দেখছেন যে ওই জায়গাতে আছে কিনা, হয়তো দেখবেন যে ওই জায়গায় নাই, আবার ঘুরে আসলেন দেখলেন যে ওই জায়গাতে আছে। আমার কাছে আমার মনে হয় যারা এই যে অলৌকিক যা কিছু, তারা কি আমাদের জিনিসপত্র মাঝে মাঝে ব্যবহার করে কিনা, এটা কিন্তু আমার সাথে ঘটেছে, রিসেন্টলি ঘটেছে, সে গল্প অনেকদিন বলা যাবে, বাট এটা ঘটেছে এবং ঘটে আমার সাথে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ব্যবহারের, প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র ঠিক জায়গায় থাকে কিনা, কেউ সরাই কিনা, এটা একটু দেখবেন। যেমন আমাদের আরেকজন গেস্ট ওয়েট করছেন, সাকিব আমরা আমাদের গেস্টের কাছে যাবো। হ্যাঁ, সেটাই। ডক্টর একটা স্টোরি বলা কথা, রাইট, ডক্টর আদনানের কাছে যাই আমরা।
তার মাঝখানে একটু বলে দিয়েছি আপনারা শুনছেন ভূত এফএম, এবং ভূত এফএম আমরা ঘটনা, অলৌকিক কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আসি, এবং আপনাদেরকে বলি আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে চাইলে আপনারা SMS করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেন 9840 নাম্বারে। শুনতে থাকুন ভূত এফএম, সাথে আছে রেডিও ফুর্তি এবং আমরা এই ভূত এফএম এর সবাই। ওকে, আমরা চলে যাই গল্পে, ঘটনায় চলে যাই আর কি। আমার ঘটনাটা অ্যারাউন্ড 22 বছর আগের ঘটনা। আমি আমার জন্ম মিডল ইস্টে, লিবিয়াতে। ওকে। আমার বাবা একজন ডাক্তার, আমরা লিবিয়াতে থাকতাম। শহর প্রায় ক্যাপিটাল থেকে 1400 কিলোমিটার দূরে, আলমার্জ বলে একটা শহর। আচ্ছা। তো ওখানে আমার জন্ম 82-তে। I'm the first child of my father and mother. এবং আমার জন্মের প্রায় 3-4 বছর পর আমার আরেকটা ভাই হলো। আচ্ছা। আনফর্চুনেটলি তার মানে লো বার্থ ওয়েট ছিল, মানে আমাদের ডক্টর এই টার্মের প্রিম্যাচুর বেবি ছিল, এবং তার বার্থ এসে মানে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। নানাবিধ কারণে সে 4-5 দিন বেশি সার্ভাইভ করেনি। আমাদের ওখানে যারাই মারা যেতেন ওই জায়গায়, অনেক বাচ্চা যারা জন্মের মারা যেতেন বা বয়স্ক যারা মারা যেতেন, ওগুলো এই দেশে না এনে মোস্ট অফ দ্য টাইম ওখানে মার্চ কাদিম বলে একটা জায়গা ছিল। আল মার্চ হচ্ছে নতুন মার্চ, আর মার্চ কাদিম মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে যে শহরটা ছিল, ওখানে একটা কবরস্থানে 10 থেকে 15 কিলোমিটার ওখানে কবর দেওয়া হতো। তো আমার খুব আচ্ছা মনে আছে, আমার বয়স 4 থেকে 5 বছর, এবং তখন মানে জন্ম হলো, তারপর মনে নেই, তারপর মনে আছে তাকে ওই কবরস্থানটা নিয়ে যাওয়া হলো। এবং এতটুকু মনে আছে যে ওটা আশেপাশে কবর ছিল, আমরা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে না সামনে। তা আমার বাবা আরো যারা ছিলেন আঙ্কেলরা ওখানে বিদেশে থাকতেন, তারা তো কবর দেওয়া হলো। তো তখন মানে কবর দেওয়ার সময় ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। লিবিয়ার, আমি জানাই দিই আপনাদের, লিবিয়ার ওয়েদার হচ্ছে বছরে 10 মাস ঠান্ডা থাকে, এবং 10 মাসে অলমোস্ট পুরোপুরি বৃষ্টি হয় শীতকালে। আচ্ছা। তো আমার এটা মনে আছে যখন কবর দেওয়া হচ্ছিল তখন ওখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে কবর দেওয়া হলো। প্লাস ওইটা আশেপাশে কাছে একটা ফুল গাছ ছিল, গাছ এতটুকু মনে আছে। তো ভালো কথা, ফুলটা স্পষ্ট মনে নেই, টিউলিপের মতো সাদা ছোট টাইপের একটা ফুল ছিল, এবং খুব সুন্দর সুগন্ধ ফুলটা, এতটুকু মনে আছে। তারপর আমরা চলে আসলাম কবর দিয়ে, সবার খুব মন খারাপ। তো ছোটবেলা থেকেই আমরা মানে আমাদের অভ্যাস করা হতো, মানে বাইরে যারা থাকি যে আমরা আলাদা থাকতাম, ডিফারেন্ট রুমে থাকতাম। আমি ছোটবেলা থেকে আলাদা রুমে থাকতাম। তো আলাদা রুমে থাকি, এটা ওখান থেকে আসার সপ্তাহখানেক পরে হবে। সপ্তাহখানেক পরে আমি ঘুমায় আছি, তো ঘুমে ভোরের দিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ভোরের দিকে আমি হঠাৎ টের পেলাম যে আমার বিছানার মাথার কাছে এসে খুব মাইনিউটলি মানে আলতো ভাবে ভাইয়া উঠে রাখলাম। আমি এই ঘটনা কিন্তু ইভেন আমার ওয়াইফের সাথেও শেয়ার করিনি, নেভার শেয়ার উইথ এনিওয়ান এলস। ওকে, এত ছোট কালের ঘটনা। তো টাকার পরে আমি একটু দ্বারস্থ হয়ে, তো আমি তখন এত বড় না, এত কিছু চিন্তা মাথায় আসেনি। তো আমি শুনলাম সে আমার হয়তো হ্যালুসিনেশন কিছু একটা হবে, যা আমার মাথায় আসে, আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পর সকালে যখন উঠলাম, সকালে স্কুলে যাব, সকালে উঠলাম, উঠার পর দেখি আমার মাথার কাছে, আমার রুমটা কার্পেট করা ছিল, মাথার কাছে যে একটা টেবিলের মতো ছিল, ওখানে ওই কবরস্থানে যে ফুল গাছটা ছিল সেইটার কয়টা প্যাকেজ মানে ফুলের পাপড়ি, এবং আমার মাথার কাছে যে কার্পেটের জায়গাটা অনেক অল্প একটু ভিজা জায়গা, মনে হচ্ছে দুটো ফুটস্টেপ, মানে পায়ের ছাপ, দুটা ভেজা পায়ের ছাপ, ছোট্ট দুটো ভেজা পায়ের ছাপ। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি শকিং আমার। কিন্তু তখন আমি যত বয়স বেড়েছে, আমার অনেকদিন পর জিনিসটা মনে পড়ে আমার, কিন্তু তখন কিন্তু আমার এত ভয়ঙ্কর লাগেনি কোনো একটা কারণে, বা এত কিছু চিন্তাও করিনি। কিন্তু I never talked to anyone about things before. It's the first time I'm discussing with you guys and on air. রাইট। আমি শুধুমাত্র সবাইকে, আমাদের এখানে যারা আছে তাদেরকেই বলছি যে আমি ঘটনাটা কিছুটা তার কাছে জানতে পেরেছিলাম, এবং সঙ্গে সঙ্গে তিনিও আপনাদের মতো SMS করেছিলেন, এবং আমি তাকে সঙ্গে সঙ্গে বলছি আপনি কি আসতে পারবেন, এবং উনি সঙ্গে সঙ্গে কোনো কিছু দ্বিমত না করে এত রাত্রে সঙ্গে সঙ্গে নিজে ড্রাইভ করে চলে এসেছেন এখানে। থ্যাংক ইউ। এবং এই যে গল্পটা বা যে ঘটনাটা একদম বাস্তবিক হয়েছে, এই জিনিসটা মানে আমি যদি চিন্তা করছি চোখে দেখা যে এটা হ্যালুসিনেশন যদি হতো, যে কোনো একটা জিনিস হতো, বা ফুলের জিনিসটা অনেক জায়গায় ফুল থাকতে পারে, কেউ এনে রাখতে পারে রুমের মধ্যে, কিন্তু দুটো জিনিস, দুটো কোইন্সিডেন্ট একসাথে ঘটা, ইটস সামথিং আনন্যাচুরাল, ইটস নট সামথিং রিয়েল অর নরমাল।
আমার কাছে এটা মানে কি বলবো যে ঠিক হ্যালুসিনেশনের মতো মনে হচ্ছে না, এবং সামনাসামনি দেখা গেছে জিনিসটা দিনের আলোতে। রাইট, তো কি মানে এখানে আসলে মানে জিনিসটা খুবই অদ্ভুত টাইপের, এবং নিজের চোখে দেখা জিনিসগুলো আরো বেশি ভয়ঙ্কর লাগে, এবং সারা জীবন এই স্মৃতিগুলো মানুষের সঙ্গে নিয়ে বয়ে বেড়ায়। আমরা অন্য কোনো গল্পে কি আবার যাবো? আমরা কতটা SMS করি, একটু কয়েকটা SMS রয়েছে, যেমন সানি আমাদের SMS করে বলেছেন, আমাদেরকে প্রশ্ন করেছিলেন যেটা যে মানে কি বলবো যে এখানে কি আরো একটা প্যারালাল কোনো ওয়ার্ল্ড আছে কিনা, এবং কেন এরকম হয়, কেন আমরা এরকম দেখতে পাই। তিনি বলেন মেবি যারা আছে অলৌকিক যারা সেই অলৌকিক তারাও হয়তো আমাদেরকে দেখা দিতে চান, বা তারা চান যে আমরা তাদেরকে দেখি। এবং তিনি বলছেন এদের মধ্যেও অনেকে যেমন আমাদের মধ্যে সায়েন্টিস্ট রয়েছে বা বিভিন্ন পেশার মানুষ রয়েছে, তাদের মধ্যে থাকতে পারে, এটা তিনি মনে করছেন আর কি। আমাকে মুসা SMS করেছেন, এবং মুসা বলেছেন যে মাঝে মাঝে মনে হয় যে এই ঘটনা আগেও হয়েছে, এবং আচ্ছা মানে এমন কিছু ঘটনা তার সাথেও ঘটে, যেটা আপনি বলছিলেন ডক্টর আদনান, যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো হয়তো আগেও দেখেছেন, এরকম ঘটনা তারও হয়, মানে এরকম ব্যাপারগুলো তার সাথেও ঘটে। আরো অনেকে SMS করছে, আমি সবার SMS পড়তে পারছি না যদিও, তারপরে আমি নামগুলো বলতে চাই। যেমন জুবাইর আমাদের SMS করেছেন, নাসিম SMS করেছেন, নাজমুল SMS করেছেন, শিরোনামহীন 17 SMS করেছেন, তাসনিম আমাদের SMS করেছেন, SMS করেছেন বাবু, আরিফ, সোহেল, আনাফা, খালেদ, সজীব, পারভেজ, তারপরে SMS করেছেন সিজান, এছাড়া নিলয়, অভিসহ আরো অনেকে। আমরা একটা গল্প আরেকটা ঘটনা যাই না, আরেকজন এখন কি বলবেন ঘটনাটা আমার মনে হয়। আমি বলি একটা দুটো জিনিস। একটা আমার পার্সোনাল একটা যেটা হয়েছে, এটা আমি একজনের সাথে পরিচয় হয়েছিল আমার। উনি আমি ভূত জিন, আগেন আমি এমফাসাইজ করি জিনই বেশি আমরা বিশ্বাস করতে চাই। উনি জিন আমল করতেন। তো এখন ওনার সাথে কথাতে আমাকে উনি একটা দাওয়াত দিলেন একদিন, বলেন কালকে আপনি দুপুরে খেতে আসেন, আমাদের দাওয়াত আছে বাসায়। আর ইট ইজ কোয়াইট আনবিলিভেবল, বাট উনি বললেন অনেক জিনরা আসবে দুপুর বেলায়। তারপর আমি জিজ্ঞেস করলাম যে জিন যদি আসে আমি কিভাবে পরিচয় পাবো। উনি বললেন যারা যারা আসবেন ওরা হাজবেন্ড ওয়াইফ, ডক্টর্স, লয়ার্স, বিজনেস পিপল, সবাই মানুষের রূপ নিয়ে আমাদের সাথে চলাফেরা করছে এখন। সে বলছে যে এরকম থাকতেই পারে, থাকতে পারে। এক্স্যাক্টলি। তো ওরা আমাদের সাথে থাকে, আমাদের সাথে চলা বসা করে, ডাক্তার বলেন, লয়ার বলেন, যাই হোক। বাট দ্য থিং ইজ, আমার কিন্তু সত্যি বলতে আমার সাহস হয়নি, যদিও উনি আমাকে ছবিও দেখালেন। And they were normal human beings, শাড়ি পরে, মোটা কোটা কাটকা, আমাদের যেরকম হয় আমরা, পাতলা মোটা, শর্ট, টল, প্রিটি, নট প্রিটি। তো এখন এটা আমাদের যদি পরিবিশ্বাস তো করলাম, বাট আমার তখন ছিল না, বেশ কম বয়স ছিলাম, সাহস হয়নি। বাট আজকে আফটার দিস প্রোগ্রাম যদি দেখা হয় কখনো, ডেফিনেটলি যাবো, যাতে আমি ফেরত এসে আরো গল্প করতে পারি বৌজিষ্টের সাথে। আমাদের জন্য কিছু দাওয়াত নিয়ে নিয়ে খাবার এবং এবং আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা কখনো রাস্তাঘাটে এরকম মানুষজন দেখি, কখনো গায়ে হাত দিয়ে দেখতে যাই না যে তারা আসলে মানুষ কিনা। হয়তো আমাদের বাসে বা আমাদের গাড়িতে, ট্রেনে পাশের সিটে বসে কেউ ট্রাভেল করছে আমাদের সাথে। এমন হয়নি কি কারো যে কেউর সাথে চোখে চোখ মিলেছে রাস্তায়? এরকম হয়তো আমার অনেকেরই হয়েছে, কিন্তু স্ট্রেট তাকিয়ে আছে। আর একটা আনইজিনেস বডিতে, একটা সেন্সেশন পাস করে বডিতে। সবচেয়ে বড় কথা, কিছু কিছু মানুষকে দেখলে হঠাৎ করে অস্বস্তি বেড়ে যায়। রাইট। আর চোখের চাহনিটা খুব পেনিট্রেটিং, খুব ডিপ হয়। কি আছে এটা রহস্য জানি না, কিন্তু একটা গল্প আছে আমার আগেন ফ্যামিলিতেই, লখনৌ, ইন্ডিয়াতে, দিল্লি, ইউপি, উত্তরপ্রদেশের লখনৌ যে এরিয়াটা, ওখানে একজন ফ্যামিলি ছিলেন, খুব ভালো ফ্যামিলি ছিলেন, উর্দু স্পিকিং ছিলেন, মুসলমান ফ্যামিলি। তো ওখানে ওনাদের একটা মেয়ে ছিল, শি ইজ ভেরি ভেরি বিউটিফুল। তো সবসময় ওনার বিয়ের প্রপোজাল আসতো, আর বিয়ে ঠিক হবে আর বিয়ে ভেঙে যেত। তো অনেক দিন বয়স চলে যাচ্ছে, তখন 18-19 বেশ বয়স ছিল তখনকার দিনে, লাস্ট সেঞ্চুরির বিগিনিং অফ লাস্ট সেঞ্চুরি। তো ওনার আব্বা আম্মা বেশ অস্থির হয়ে গিয়ে, আমরা যা করি মৌলানা, we go to holy people, তো এরকম একটা হোলি পার্সনের কাছে গেলেন লখনৌয়ে। তো গিয়ে উনি জিজ্ঞেস করলেন যে কি, তো তখন উনি দেখলেন যে ওনার উপর জিনের আসর ছিল।
যেটা আমরা আমাদের লেম্যানটা বাংলাদেশ বলি জিনের আসর। তো জিনটা নাকি খুবই পছন্দ করেছিল মেয়েটাকে। এখন দ্যাটস ওয়াই হি ডিডন্ট ওয়ান্ট টু কাউকে যাতে না পায়ও একদম ভেঙে দিত বিয়ে। কিংবা আমরা এখানে কিন্তু আমারও অনেকের সাথে পরিচয় হয়েছে যে বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। আমরা কখনো ব্যাপারগুলো খোঁজ নিতে চাই না যে কি আসলে করছে। আমি তো একজনকে হঠাৎ করে দোষ দিয়ে দিই যে হয়তো আমার পাশের বাড়ির লোক কিংবা আমার ফ্যামিলির কেউ আমার সাথে ওদের মধ্যে এরকম কিছুটা হচ্ছে। তো তো এরকম করে তো উনি যিনি হোলি ম্যান ছিলেন পীর, তো উনি বললেন যে তোমার মাকে একটা কোরআন আয়াত এরকম একটা শেষ করতে হবে, একটা কোরআন খতম দিতে হবে, এবং একটা পার্টিকুলার ডে ছিল, ওটা ফুল মুনের দিন। ওইটা গিয়ে ছাদে গিয়ে তোমাকে আমলটা শেষ করে কোরআন শরীফটা বন্ধ করতে হবে বেসিক্যালি, তারপরে জিনটা কেটে যাবে। তো এরকম করে স্টার্টেড কোরআন শরীফ পড়া শুরু করলেন। তারপরে যখন শেষ করবেন যেদিন, ইট ওয়াজ কোয়েনসাইডেড উইথ দ্য ফুল মুনের সাথে, ফুল কোয়েনসাইড করলো। তো উনি ছাদে গিয়ে তখনকার জাগেন হারিকেন, তো একটা ছোট্ট মেয়েকে নিয়ে হারিকেন দিয়ে কোরআন খতম করছেন আর কি। যখনই মানে শেষ করবেন উনি কোরআন শেষটা, তখন ওনার সামনে জিন অ্যাপিয়ার্ড ইনফ্রন্ট, বিরাট একটা দানব টাইপের একটা অদ্ভুত একটা হিংস্র একটা জিনিস। তো বাচ্চা মেয়েটা হারিকেন ধরেছিল, বেচারি ভয় পেয়ে পেশাব করে দিয়েছে। তো নাপাক হয়ে গেল জায়গাটা। তো ইমিডিয়েটলি তখন দ্য হোল থিং গট ভিসিয়েটেড, মানে আর হলো না। তো লাস্ট 1950s এর কথা এটা, তখন মহিলার তখনও বিয়ে হয় নাই, তখনও বিয়ে হয়নি, তখনও উনি একা, সাথে সাথে ওনার জিন রইল। তো এখন আমরা আগেন চিন্তা করি যে কি হতে পারে, কিসের প্রেজেন্স। আমরা বলি বেশি সুন্দর বলে পারে মানুষের কিসমত খারাপ হয়, তাই না? অতি ঘরণী না পায় ঘর, অতি বরণী না পায় বর। এখন কোথা থেকে কে এসে আটকে আছে, এটা একটা প্রশ্নের ব্যাপার। আমাদের দেশে এটা একটা প্রচলিত মানে ব্যাপার যে সুন্দর মেয়েদের ঢেকে রাখা হয়, বা বাচ্চাদের এখানে একটা যে কালো টিপ পরানো হয় কপালের পাশে, যাতে ইভিল আই না আসে, চোখ না লাগে। শয়তানের চোখটা যাতে ওই কালোর মধ্যে গিয়ে আটকে যায়। ইনফ্যাক্ট আমি ভেরি হ্যাপি টু হিয়ার দিস স্টোরি ফ্রম টিনা আপা, বিকজ ভৌতিস্টের আমাদের আপকামিং যে প্রিমিয়ার সিজনটা হবে, ওখানে উই হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, রাইট, হুইচ ইজ সিমিলার টু দিস। ইটস অ্যাবাউট আ গার্ল যে when she was 14 or 15, just puberty হয়েছে, she was very beautiful। এবং আমাদের বাংলাদেশের ঘটনাটা, ওকে, খুব সুন্দর একটা মেয়ে, ওর অনেক লম্বা চুল ছিল, and she apparently got married to a jinn, যিনির সাথে বিয়ে হয়ে গেছিল when she was 14-15 এরকম। তারপরে অনেক নাটক করে ওকে ওটা ছাড়ানোর চেষ্টা করা হয়, সিমিলার টু আপনি যেটা বললেন, বাট স্টোরিটা ওখানে শেষ হয়নি, which is why আমরা গিয়ে ইনভেস্টিগেট করেছি। আমরা টিভিতে দেখতাম। মনে হয় অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চাচ্ছেন আমাকে, তখন মানে আবার একটা ঘটনা শুরু হয়ে গিয়েছিল। আপনি কি এখন কি কোনো কিছু বলবেন? এই যে শুনলেন যেগুলো, আসলে শুনছিলাম যে আপু যেটা বললেন, আসলে জিনরা কিন্তু চলাফেরা করে মানুষের সাথে। আমি যতটুকু জানি যে এই যে বললেন যারা পীর বা হোলি ম্যান, ওনারা দেখতে পান। আর আরেকটা জিনিস হলো যে মানুষের ছায়া পড়ে, জিনের ছায়া পড়ে না। আসলে জিনরা কিন্তু যেমন মাদ্রাসাতে বা মসজিদে আমাদের সাথে নামাজ কালাম পড়ে, এই সমস্ত জায়গায় বেশি থাকে, আরো বেশি থাকে। হ্যাঁ, এবং যেটা সত্যি যে আপনি জিনরা যখনই বুঝে যে মানুষ আমাকে চিনে ফেলছে, তখন সে কিন্তু ওখানে থাকে না, সে ওখান থেকে চলে যায়। এরকম আছে যে মাদ্রাসা একদিন সবাই খাচ্ছে, সবাই রাত্রে খাওয়া খাচ্ছে, তো হঠাৎ করে টেবিলে লবণ আসেনি আর কি খাওয়ার সময়। তো পাশে একটা ছেলে বলতেছে যে লবণটা কই, লবণ দরকার। তো ওই একটা তার পাশে যে বন্ধুটা ছিল, সে বন্ধুরা বারান্দায় গেল, 2 সেকেন্ডের মধ্যে লবণ এনে রাখলো। অথচ একটা মাদ্রাসা সাহেবের পাকঘর তো সাধারণত একটু সাইডেই থাকে, গিয়ে ওখানে আবার ফেরত আসা লবণ নিয়ে একটু সময়ের ব্যাপার। তো এটা দুজনের কাছে একটু খটকা লাগছে। তো ওরা একটু ফলো করতেছিল, হুজুরকে বললো যে হুজুর জানে এখানে কে কে জিন, ও হুজুর জানে ভালো করে। তো হুজুর বললো যে হলো কিছু না, হয়তো তাড়াতাড়ি আনছে, তোমরা তোমাদের মতো থাকো। ওই ছেলেগুলো ঠিকই ফলো হলো। আরেকদিন ঠিকই এরকম করে বললো যে লবণ নেই,
আমাদের লবণ দরকার। তো পিছনে পিছনে একজন গেল, দেখলো যে লম্বা একটা হাত বাড়িয়ে পাকঘর থেকে লবণটা নিয়ে আসলো। এটা ঘটনাটা আপনার কাঁচপুরের ওখানে একটা মাদ্রাসা আছে, ও মাদ্রাসার কথা আর কি। আচ্ছা, আমি রিসেন্টলি খুব একটা অদ্ভুত ঘটনা দেখেছি। এটা হচ্ছে, আপনারা ভাই জানবেন যে লালমাটিয়াতে আমার ব্যালকনিতে দাঁড়ালে একটা এরকম মাদ্রাসা দেখা যায়, একটা মাদ্রাসা এরকম মানে জাস্ট দেখা যায়, এবং সি ব্লকের মাদ্রাসা। রাইট। এবং 27 রমজানের পরে সাধারণত কেউ কিন্তু মাদ্রাসায় থাকে না, মানে সবাই চলে যায়, স্টুডেন্ট সব বাসায় চলে যায়। তো আমি প্রথম দিন দেখলাম যে পুরো মাদ্রাসাটা অন্ধকার হয়ে আছে, এবং কোন রুম, সব রুমগুলোতে কাচের জানালা, এবং কোন রুমে কেউ নাই, এবং পর্দা থাকলে তো ওই পাশে তো মানে জাস্ট দেখা যায়। এবং ওই সময় দেখলাম যে সমস্ত যে মাদ্রাসা যে ছেলে মেয়েগুলো যেখানে পড়াশোনা করে, যাদেরকে সারা বছর দেখি, তারা কেউ নাই। অনেক রাতে আমি আবার বারান্দায় গিয়েছি, এবং আবার বারান্দায় যাওয়ার পরে দেখলাম যে কয়েকটা রুমে আলো জ্বলছে কিন্তু ভিতরে কেউ নাই। আমি মানে তখন কিছু ভাবিনি, এখন কথাটা শুনে আমার মনে হচ্ছে তাহলে কি দেখেছি আমি ওটা। আমি ভাবলাম যে কিছু নাই, এবং অন্য সময় দেখি যে ওদের যে দড়িতে কাপড় টাঙানো থাকে বা এরকম কিচ্ছু নাই, জাস্ট পরিষ্কার রুমগুলোতে আলো জ্বলছে, কিছু কিছু রুমে আলো জ্বলছে, জাস্ট কয়েকটা রুমে আলো জ্বলছে। তো ওটা যখন দেখলো যে, তখন ওই হাত দিয়ে যখন লবণটা আনলো, সে পেছন থেকে ডাক দিল যে কি ব্যাপার, তুই কে? এটা বলার পরেই ও ওখানেই হাওয়া। ও আচ্ছা, একদম পুরোপুরি ওখানে শেষ। আর কখনোই ওই ছেলেটাকে ওখানে দেখা যায় না, হয়তো বা অন্য একটা মানুষের রূপে আসছে, বাট ওই চেহারাটা আর কখনো ওই মাদ্রাসা দেখা যায় না। জিনের ব্যাপারটা আমি যতদূর জানি বা যারা এডুকেটেড, যাদের কাছে যত শুনেছি, যে তারা নর্মালি মানে হিউম্যান লাইফের সাথে বা হিউম্যান মানুষের জীবনের সাথে, আমরা নর্মাল মানুষ, তাদের সেই ইন্টারেকশন যেতে চায় না। দুই টাইপের জিন আছে, একটা ভালো জিন, একটা খারাপ জিন। খারাপ জিন আসলে সবাই ক্রাইটেরিয়া, খারাপ জিনরা তারা অনেক আজে বাজে খাবার খেয়েও থাকে। ইভেন কিছু জিন আছে যারা আমাদের স্টুল খেয়ে বসবাস করে। আচ্ছা, এবং ওদের জন্য দে আর বাউন্ড টু কাম টু আওয়ার টয়লেটস। এই জন্য টয়লেটে বেশি ঘটনা ঘটে। এটার কারণে আমাদের ধর্মে মানে হাদিসে আছে, আমরা যখন বাথরুমে যাই নিয়ম আছে 3টা নক করে বা পা আগে দিয়ে যাওয়ার নিয়ম আছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের ধর্মে বলা আছে। এটার রিজন হচ্ছে যেন ওরা যেহেতু আমাদেরকে কখন ডিস্টার্ব করে না। কারণটা কি, আমরা নর্মালি এটা রুটিন মেনটেন করে টয়লেট যাই। সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে অনেক দেখলাম, দুপুরে বিকালে অফিস থেকে এসে বাথরুমে গোসল করলাম, ওরা ওই জিনিসটা ফলো করে। আচ্ছা, ফলো করে ওরা বাকি যে ভেহিকল সময়গুলো তখন ওরা বাথরুমে যায়। ইনকেস যদি ইন্টারমিনটা আমরা যখন যাই তখন তারা বিরক্ত বোধ করে। আচ্ছা, এবং তখনই আমাদের জীবনের সাথে ইন্টারাকশন আসে। এই জন্য নিয়ম আছে, বাথরুমে যখন এন্টার করবেন আপনি, তখন একটা দোয়া আছে, আমি দোয়াটা ঠিক আমার মনে নেই মুহূর্তে, দোয়াটা করে 3টা নক করে লেফট পা আগে দিয়ে তারপরে ঢোকা। রাইট। এটা এরকম একটা ঘটনা আমার দাদির সাথে আর কি। আমার মানে বুঝ হওয়ার পর থেকে আমি দেখতেছি, আমার দাদি একসময় আমাদের সন্দীপ, তো সন্দীপে বসবাস করতেন আর কি। বুঝার পর থেকে দেখি উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, প্রত্যেক দিন সকালে কোরআন শরীফ পড়বেন। আসলে কত হাজারবার উনি কোরআন শরীফ খতম দিচ্ছেন আমার জানা নেই। তো স্বাভাবিক অবস্থায় উনি সবসময় একটা টাইম মেনটেন করেন আর কি। আসলে অভ্যস্ত হয়ে গেছেন যে ঠিক আজানের হয়তো 15-20 মিনিট আগে উঠবেন, উঠে বাথরুমে যাবেন, বাথরুম সেরে উজু করে ঘরে চলে আসবেন, তখন আজানটা দেয়। তো একদিন মানুষের তো শরীর খারাপ হয় স্বাভাবিক, তো উনি তো দেশ গ্রামে এমনিতে বাসা থেকে ঘর থেকে বাথরুম একটু দূরে হয়। তা আমাদের দেশে এরকম, আমাদের ঘরের পুকুর পাড় আছে, পুকুর পাড়ের গিয়ে বাথরুমটা। তো আমার দাদি এরকম, উনি বুঝতে পারছেন দেরি হয়েছে, বাথরুমে গেছেন, বাথরুমটা সারতে আজানটা দিছে। আমরাও শুনি যে আজানের সময় জিন পরি যাই থাকুক বোধ সব চলে যায়, এবং ওদের চলা অবস্থায় বা ওরা যখন যায় পথে যদি কিছু পায় বা ওই যে বললো অবস্ট্রাকল, কেউ যদি বাধা দেয় তখন তাকে কিছু একটা করে। কিছু একটা করে। আমার দাদিও হুটহাট করে বাথরুম থেকে বেরোছেন, তখনই একটা এমন জোরে থাপ্পড় খেলেন, উনি বুঝতে পারছেন যে আশেপাশে ডেফিনেটলি কেউ নাই, এবং থাপ্পড়টা খেয়েছে উনি বুঝতে পারেন কি। তো উনি বাসায় আসলেন, কাউকে কিছু বলেন নাই। উনি নাকি 1 সপ্তাহ মতো কানে কিছু শোনেন নাই, অদ্ভুত, কিছু শোনেন নাই কানে। তারপর উনি ওনার মতো আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছেন। মানে এটা একদম আমার দাদির মুখে শোনা গল্প আর কি। ভালো জন্য একটা প্রচলিত বিলিফ আছে ইসলামে, সেটা হচ্ছে যে আমি শুনেছি, আর কেউ শুনেছি জানি না, যে হজে নাকি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ পিপল না হলে হজ কবুল হয়। আচ্ছা, এটা একটা শুনেছি। সো বাট ওই নাম্বার অফ পিপলটা কি কেউ জানে না। আচ্ছা,
তো এভরি ইয়ার নাকি ওই নাম্বার যদি 1000 নাম্বারটা হয় তাহলে হয়তো 950 জন লোক হয়, মানে 50 শর্ট থাকে, মানে একটা যে ফিগারটা ওখান থেকে একটু শর্ট থাকে শর্টেজ পড়ে যে এখানে এত লোক হওয়ার কথা, এত লোক আসলে হয় না। আচ্ছা, তখন ওই কোটাটা ফিল আপ করে জিনরা, রাইট, সো দ্যাট ওই হজটা কবুল হয়। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে এত সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি, হয়তো আমাদের চারপাশে যারা আছে তাদের বেশিরভাগই ভালো, মানে খারাপ হলে তো জীবন দুর্বিষহ হয়ে যেত একদম। বেশিরভাগ মানে মানুষের মানে মানুষ না, মানে এনি লিভিং বিং এর নেচার হচ্ছে টু বি মানে আনঅবস্ট্রাকটিভ, তাই না? আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবো, এত ঝামেলা করবো। ঝামেলাটা কখন যায়? যখন আমার মানে পিস অফ মাইন্ড প্রবলেম হচ্ছে, বা আমার যেভাবে থাকতে পারছি না, এই প্রবলেমগুলো হয়। মানে আমরা যদি সোসাইটি দেখি বা যে কোনো অ্যানিমাল কিংডম, হিউম্যান কিংডম, ঝামেলা কিন্তু করে 1% 2% অফ দ্য পপুলেশন। বাকি 98% লোক কিন্তু ভালো, মানে নিজের মধ্যে ঝামেলা যাচ্ছে না, ওভাবেই থাকে। এবং ভাই আমি জিনদের ক্ষেত্রে একই জিনিসই প্রয়োগ করি। আমি বলতে চাচ্ছি আমরা সবাই ভূত এফএম করছি, এখানে ভূত স্কিম রয়েছে, ভূত স্পেশালিস্ট রয়েছে, কিন্তু আসলে এগুলো আপনাদের ঝামেলা করার জন্য না। সো মানে আপনি নিজ গুণে ক্ষমা করে দিলেন, কাকে ঝামেলা করার জন্য না? আমি তো চাই ঝামেলা, আপনার আমার প্রচুর ঝামেলা আছে। আমার এত সাহস, আমি চাই 7 সিজন শো হবে, প্রচুর ঝামেলা আছে। আমার চট থাপ্পড় আমার মোটামুটি না, আমার মানে হালকা মিসেন্স, আমার সাহস এতটা খুলেছে না। যাক, আমরা মানে আমি এত বেশি আমরা মানে আমার কাছে মনে হয় একটা গান শুনি না, গানটা অবশ্য সেই লোক আসলে আমরা অনেকজন আছি, আপনার ভয়বার কিছু নাই, বাসায় তার সময় ফিরতে হবে। আমরা যে গানটা শুনবো সেই গানটা অবশ্য শুনলেও মানে সেই লেভেলের গান আর কি। দেখা যাক, আমরা অর্ণবের ঘুম গাড়ি এই গানটা শুনবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর বলছি যারা SMS করতে চান তারা আমাদেরকে SMS করতে পারেন, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 984 নাম্বারে। ডেফিনেটলি আপনার সেলফোনে দেখবেন যে আমাদের যে কোনো সময় আমাদের নাম্বারটা ভেসে উঠেছে। যদি এই সপ্তাহে না হয়, ডেফিনেটলি আগামী সপ্তাহে তো অবশ্যই। সো আপনারা SMS-টা দিয়ে জানান দিন যে আপনারা আমাদের সাথে আছেন, সাথেই থাকুন, কোথাও যাবেন না। ফিরে আসছে একটু পরে, প্লে করছি ঘুম গাড়ি অনলি ফর ইউ। আপনাদের সাথে আছি রাসেল, এবং খুব একটা অদ্ভুত কোইন্সিডেন্স প্রতিবারের মতো এবারও হয়েছে। সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে এবং পারফেক্ট ওয়েদার এবং পারফেক্ট একটা অ্যাম্বিয়েন্স আপনাদের চারপাশে ভূত এফএম শোনার জন্য। আমরা কিছু SMS পড়তে চাই। আমাদের সাথে রয়েছেন ভূত স্ট্রিম এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের ভূত স্পেশালিস্টরা। আর SMS করেছেন আমাদের ইথার SMS করে বলেছেন ভূত এফএম রিয়েলি নাইস, থ্যাংক ইউ। এবং তিনি বলেছেন যে ভাইয়া আমার একটি ভয়ঙ্কর ঘটনা আছে, লাস্ট ঈদের পরের ঘটনা, তিনি শেয়ার করতে চান, বুঝতে পারছি এই নিজেও আমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান। এছাড়া শাহরুখ বলেছেন একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে মিরপুর মাজার রোডে, তিনি ঠিকানা দিয়ে দিয়েছেন মিরপুর মাজার রোডে এবং 71-এর ঘটনা, সেটা তিনি শেয়ার করতে চান। রাকিব বলেছেন যে তার মার সাথে একটা জিন আছে এবং তিনি বলছেন যে আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। তুষণ আমাদের SMS করে বলেছেন যে আমি সবসময় আমার নিয়ারেস্ট কারোর ডেথ
আগে থেকে বুঝতে পারি, এটা যদি আমার সিক্স সেন্স হয়, তাহলে আমি অন্য ইনসিডেন্টটা বুঝতে জাস্ট মানে অন্য ইনসিডেন্ট কিছু না বুঝে খালি ডেথটা কেন বুঝি, এটা একটা কোয়েশ্চেন করেছেন। এই কোয়েশ্চেনটা আমরা রাখলাম যে এটা কেন হয়, কোনো নিয়ারেস্ট না হলেই ভালো। হ্যাঁ সেটাই, আমার হচ্ছে চিন্তাটা ছেড়ে দেওয়া সব থেকে মানে ভালো, তাই না? হ্যাঁ, চিন্তাটা বোধহয় ছেড়ে দেওয়াটা অ্যাভয়েড করাটা সবচেয়ে ভালো। তাহলে একটা কথা বলি, যারা আপনার এক্সপিরিয়েন্স হতে পারে চয়েস, এটাই আসলে কোনো এবিলিটি আছে এবং কোনো চয়েস এবং তার কোনো চয়েস নাই, রাইট। এবং আমি বলবো যে যারা SMS করে আমার সাথে গল্প শেয়ার করতে যাচ্ছেন, এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে ডেফিনেটলি আমরা আপনাদের কাছে ফিরে আসবো। আফসানা আমাদের SMS করেছেন এবং আফসানা SMS করে বলেছেন আমার এক মামার সঙ্গে পড়ে আছে, অ্যান্ড তিনি বলেছেন যে সে তাকে আজ পর্যন্ত বিয়ে করতে দেয়নি এবং খুব পছন্দ করেন তার মামাকে, এরকম একটা গল্প শেয়ার করেছেন। এবং ফারিয়া লিখেছেন, ফারিয়া, পৃথা, আবির, রাফি, তাসনিয়া, ঈশা, জিম, তারপরে আনিকা, মনিকা, ফারহান, পিঙ্কি, তারা বলেছেন যে ভূত FM এর অনেক প্রশংসা করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর শুভ লিখেছেন যে অনেকেই বলে মানুষের আত্মা আমাদের চারপাশে ঘোরাফেরা করে, এটা কি সত্যি হতে পারে? মৃত্যুর পর তার আত্মা তাদের মানে প্রিয়জনের চারপাশে ঘুরে, এটা কি সত্যি হতে পারে? এটা কি হয়? মনে হয় হাত তুলেছে, মনে হয় কিছুটা বলবেন দেখে। আসলে আত্মার কথাটা হলো, আমি যতটুকু জানি বা যতটুকু পড়ালেখা করছি, যদি ঠিক মতো কবর দেওয়া হয়, এজ এ মুসলিম ঠিক মতো কবর দেওয়া হয় বা খ্রিস্টান, হ্যাঁ প্রপারলি যদি করা হয় তাহলে সেটা ঠিক। আর যেমন যুদ্ধে অনেকে মারা যায়, তাদের কবর কোথায় হয় বা কেউ ঠিক মতো সৎকার করতে পারে না, তখন সেগুলা ওই আত্মা হয়ে বা প্রেতাত্মা হয়ে ঘোরাঘুরি করে, মানুষের ক্ষতি করে, বা কারণ ওরা আসলে মানুষকে বোঝাতে চায় যে আমাদের আত্মাটা আসলে শান্তি পাচ্ছে না। তো ঠিক মতো যদি মানে কবর দেওয়া হয় বা ঠিক মতো যা কিছু করার দরকার করা হলে তখন ওরা আবার ঠিক হয়ে যায় আর কি। আমি এইবার আমার এখানে একটা ভিউ পয়েন্ট, আচ্ছা সেটা হচ্ছে যে এই আসলে এই আত্মা, জিন যেটা আমরা বলি, এরা এক্সিস্ট করছে, মানে হিউম্যান কাইন্ড যতদিন ধরে আছে ততদিন ধরেই আমরা ভূতের গল্প শুনে এসছি, ভূতের এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে, জিন ভূত যাই বলি। এবং যখন যে রিলিজিয়ন এসেছে, ওই রিলিজিয়ন আসলে অ্যাটেম্প্ট করেছে এই স্পিরিচুয়াল ব্যাপারটাকে অ্যাড্রেস করার। মানে আমাদের আগে যেসব রিলিজিয়ন, আপনি জুডাইজম বলেন, খ্রিস্টানিটি বলেন, হোয়াটএভার, ইব্রাহিম আলাইহিস সময় যে রিলিজিয়ন ছিল, নূহ আলাইহিস ছিল, সবাই আসলে একটা অ্যাটেম্প্ট নিয়েছে টু এক্সপ্লেন দিস থিংস। আচ্ছা, এবং আমার মনে হয় না কেউ খুব স্যাটিসফ্যাকশনলি এক্সপ্লেন করতে পেরেছে। একদম আপনি যেটা বললেন ইট ইজ ট্রু, যে আমরা ইসলামে বলা থাকে যে ঠিক মতো যদি কবর দেওয়া না হয় বা ইয়ে না হয়, তাহলে ওই আত্মাটা অতৃপ্ত থাকে দেখেই ঘুরে বেড়ায়। বাট দ্য সেম টাইম আবার ইসলামে আমরা জানি যে ওয়ান্স ইউর ইন দ্যাট গ্রাউন্ড, 6 ফিট নিচে যখন ঢুকে দেওয়া হয়, টিল কিয়ামত ইউ স্টে দেয়ার। রাইট, একদম তাই। সো এটা আসলে কোনটা কি আমি জানি, বাট হোয়াট উই ডু নো ইজ দ্যাট থিংস হ্যাপেন, রাইট। আমি এবার একটা অদ্ভুত ঘটনা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে রাবু আমাদের SMS করে বলেছেন, তিনি সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমরা তার সাথে হয়তো কথা বলতে পারি পরে, যে সিলেটে একটা ছেলে, তার এজ যখন 7, তখন সে পানিতে ডুবে মারা যায় এবং ঠিক 4 বছর পরে সে আবার ফিরে আসে। এবং মানে খুবই অদ্ভুত ব্যাপার, যে কিন্তু সে এখন কোনো কথা বলে না, মানে ফিরে এসছে, ডুবে মারা গেছিল এটা সবাই জানে, তারপরে 4 বছর পরে সে আবার ফিরে এসছে, কিন্তু তাকে জিজ্ঞেস করা বা যাই কিছু করা হোক না কেন, সে কোনো কথা বলে না। এটা তো মানে আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমার কাছে বলছি, আমার কাছে একদম অবিশ্বাস্য লাগছে। মানে এটা ওনার সাথে কথা না বলে বা জিনিসটা একটু খুলে না শুনলে, সেটাই। আর বাবু, আপনি কষ্ট করে একটা SMS পাঠাবেন এবং আপনার SMS নিয়মিত যদি দৌড়িয়ে থাকেন, আমি বলছি শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, অ্যান্ড উই আর ওয়েটিং ফর ইউর মেসেজ। আমরা এবার SMS তো অনেকগুলো পড়লাম, আরো অনেক SMS করেছেন যারা কষ্ট পাচ্ছেন যে SMS পড়ছি না, প্লিজ মানে আমরা সত্যি ভিউ পাই, কারণ দেখা যাচ্ছে যে একজনের SMS পড়ছি মানে আরেকজনের SMS মিস হয়ে যাচ্ছে। SMS পাঠাতে থাকবেন, কারণ আমরা যেটা করছি, রেডিও 40 কাইন্ডলি আমাদেরকে সব মেসেজগুলো দিচ্ছে, যেগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং লাগছে, আমরা ভোটের স্টিম থেকে ডেফিনেটলি পরে যোগাযোগ করবো। অ্যান্ড আপনাদের SMS গুলো কিন্তু সযত্নে সেভ করা থাকে আমাদের পিসিতে, সুতরাং একদমই চিন্তা করবেন এটা নিয়ে। আর আমরা ঘটনা শুনি, আর কিছু না। আমরা কোন দিক থেকে শুরু করবো? আমরা আপু
হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কে জানি কেউ বসেছিলেন। ব্ল্যাক ম্যাজিক, ওকে, ব্ল্যাক ম্যাজিক। না, আমরা ভাবছিলাম যখন আমরা অকাল্টে ডেলভিং ইন দ্য অকাল্ট, তো আমাদের তো ব্ল্যাক ম্যাজিক একটা বড় একটা এরিয়া, যেটা আমরা এখনো হয়তো ট্যাপ করি নাই। তো কারোর যদি কিছু বলার থাকে, যেটা আমাকে সহজ ভাষায় বলি জাদুটোনা, এটা তো আমাদের দেশে আফ্রিকাতে যাকে বলে ভুডু, সাউথ আমেরিকাতে ভুডু বলে। এখন এটার পরিপ্রেক্ষিতে অনেক ভাবে অনেকে বলে কোরআন উল্টা করে পড়ো, অনেকে বলে মাথার চুল নাও, অনেক অনেক কিছু বলে। তো এটা কিভাবে কার কি এক্সপিরিয়েন্স আছে এটার ব্যাপারে, অনেকে যে বলে বশ করে ফেলে, হ্যাঁ বশ করে ফেলে, স্বামীকে বশ করে বা কাউকে মেরে ফেলে। তো এইগুলো তো ওই জন্মেই। তো আমি ডাক্তার সাহেবকে দিচ্ছি এখন একটু। আমি এই ঘটনাটা শেয়ার করবো, রিয়েলি টাচিং, মানে কোয়াইট ডিপলি টাচিং। বেশি দিন না, 2-3 মাস আগে, এর আগে বলিনি যে এই জাদুটোনা ব্যাপারটা বা এই যে তাবিজ করে, এই জিনিসটা টু সার্টেন এক্সটেন্ট আমার কাছে জিনিসটা মনে হয় কিছুটা বিশ্বাসযোগ্য, কিন্তু আমি এটা এফেক্ট করে দেখেছি। আচ্ছা, যে একটা দেখেছে যে বাটি চালান দেয় বলে একটা কথা আছে আমাদের দেশে, বাটি চালান দেয়। বাটি চালান যেটা আমি দেখেছি আমার নিজের চোখে দেখা একবার। আমরা তখন বিদেশ থেকে সদ্য ঢাকায় আসলাম, আসার পর আমার নানুর বাড়ি ধামরাই 32 নম্বর, ওখানে থাকি, বিশাল বাড়ি। তো ওই বাসায় আমার ছোট মামা থাকতেন। ছোট মামার সামহাও ওয়ালেট থেকে হি লস্ট অ্যারাউন্ড 3,000 to 5,000 টাকা এরকম একটা হারানো গেল। তো হারানো গেলে সাসপেক্ট করলো যে ওই মামার রুমে একটা কাজের লোক কাজ করতো, সাসপেক্ট করলো সে, কিন্তু তাকে তো বলা যাচ্ছে না। তো ইয়ে করা হলো যে বাটি চালান দেওয়া হয়। তো বাটি চালানটা কি? বাটি চালানটা হচ্ছে, এটা পিতলের বাটি লাগে, কি একজন হুজুর লাগে যারা এই জিনিসটা পড়েন, এবং তোলার আসে একজন লোক লাগে। এবং হ্যাঁ, এবং জিনিসটা স্টার্ট হয়েছে যেখান থেকে তাকে বলা হয়েছে যেখানে ওয়ালেটটা ছিল ওখান থেকে জিনিসটা ডিটেক্ট করা শুরু করবে। তো আমি জাস্ট এত মনে ছিল, আমি তখন ক্লাস মাত্র 6-7 পড়ি সম্ভবত। তো প্রথমে যখন ওই বাটি চালা যে লোকটা আসলো, সে তোলার আসে একজন লোক, ওই হুজুরের সাথে আসলেন। আসার পরে সে ওই বাটিটা ধরলো, বাটিটা ফ্লোরের উপর রাখা পিতলের একটা বাটি, সে চাপ দিয়ে ধরলো। কিছুটা বলার পরে সে ভান করলো, আমার কাছে যদি জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, সে ভান করলো যে বাটিটা নিজে নিয়ে চলে যাচ্ছে, সে চাপ দিয়ে ধরার চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে। এবং যেই কাজের মেয়েটাকে সাসপেক্ট করা হয়েছিল আন্তরাষ্ট্রীয়তে, সেই কাজের মেয়েটাকে কিন্তু আমাদের সারিতে রাখা হলো, এবং এটা একটু মানে সাসপেক্ট করা মুশকিল ছিল তাদের পক্ষে যে এটা কাজের লোক। কিন্তু ওই বাড়িটা অনেকখানি ঘুরে ফিরে, এটা বাড়ি চালানোর নিয়ম হচ্ছে, আমি বলে দিই আপনাকে, ওই জিনিসটা, চুরি জিনিসটা যে জায়গায় ট্রাভেল করবে সেই জায়গাতে বাড়ি যাবে। আচ্ছা, এবং সেটা ওখান থেকে আমার নানুর রুমে গেল, নানুর রুম থেকে একটা লবি ছিল, বারান্দা, ওখান থেকে কিচেনে গেল। এটা আপনার দেখা, একদম আমার দেখা। কিচেন থেকে স্টোর রুমে গেল, স্টোর রুম থেকে ব্যাক করলো, ব্যাক করে এসে ওই মেয়েটার সামনে এসে থাকলো। এবং সেটা ওই লোকটা, যে হুজুর বা তার সাথে যে লোকটা আসছিল, তার পক্ষে জানা ইম্পসিবল, যে আমাদের ফার্স্ট টাইম ওই বাসায় আসছে। এবং সেই থেকে মানে আমার কাছে মনে হয় যে এই তাবিজ পড়া, তারপর ওই চাটি পড়া, একটা বলে একটা বাসের চাটি দিয়ে পড়ে, এটা আমাদের বাসায় করা ছিল। আয়না পড়ার একটা ঘটনা বলি, আমার যিনি কাজিন আছেন, রেজওয়ান নাম, তো তার বাবা বড় খালু উনি মারা গিয়েছেন আর কি। তো তার খুব শখের একটা ক্যামেরা ছিল, তখনই উনি DSLR ইউজ করতেন। তো ক্যামেরাটা সে ইউজ করতো। তো আমাদের বাসায় একজনের বিয়ে, আমাদের দেশের একজনের নানু বাসায় অ্যারেঞ্জ করা হয়েছে। ওই ক্যামেরাটা ড্রয়িং রুমে, অনেক বড় ড্রয়িং রুম, ওখানে সবাই শুয়েছে, ক্যামেরাটা ওখানে কর্নারের টেবিলে রাখা। আমার কাজিনও শুয়ে আছে, কাজিন অন্য রুমে ছিল। সকালে উঠতে ক্যামেরাটা ভিতরে নেই, ব্যাগটা আছে, ক্যামেরাটা নেই, ক্যামেরা নাই কিছুতে নেই। বাসার অ্যাজ ইউজুয়াল যারা ছোট থাকে, মানে মেয়ে যারা থাকে, তার সাসপেক্ট করা হলো। অনেক ইয়ে করার পরে তার বিয়ে হলো না। তারপর এই আয়না পড়া ব্যাপারটা আসলো। আয়না পড়া ব্যাপারটা যখন আসলো, আসার পরে তারপর এরকম একজন হুজুর আসলেন, তোলার সে একজন লোক থাকলো, আয়নাটা রেডি করা হলো। সেখানে কিছুটা পড়ার পরে দেখা গেল, ক্লিয়ার না, আবছার ছায়ার মতো, যে ওই ড্রয়িং রুমের কোনা থেকে চেক লুঙ্গি পরা একটা লোক এসে ব্যাক থেকে ক্যামেরাটা নিয়ে চলে গেল। এটাও দেখা। এবং আমাদের একজন ছিল, মানে আমাদের দুই সম্পর্কে একজন আত্মীয় ছিলেন ওখানে, আনফর্চুনেটলি জিনিসটা যদিও সেখানে স্বীকার করেনি। He wanted to pay the money for the camera, but we didn't take it.
কিন্তু তাকে সাসপেক্ট করা হয়েছে, সে নিজেও দেখেছে জিনিসটা যে, এবং পুরো জিনিসটা ছায়া আয়নাতে দেখা গেল। আমার কাছে এখানে একটা কোয়েশ্চেন আছে যে এই যে এগুলো আমরা করছি, হ্যাঁ, এগুলো তো কেউ একজন এই কাজগুলো সম্পূর্ণ করছে, মানে আমরা যে জাদু টোনা যেগুলো করছি এই কাজগুলো সম্পূর্ণ করে কারা? এই কাজগুলোর মাঝখান থেকে মানে এই যে আমরা যেটাই করি না কেন কেউ একজন তো সেটা হয়ে মানে সেই কথাগুলো শোনে বা কিছু একটা ঘটে, সেটা কারা করে? মানে আমি একটা জাদু করলাম, সেই জাদুর যে এফেক্টটা হলো সেটা তো মানে কারো কারণে হচ্ছে মিডিয়াটাকে। এখন যদি বলি যে মিডিয়াটা এই জিন সেটাই মানে ইউ হ্যাভ টু লুক এট ইট দিস ওয়ে, এখানে যে সাকিব যে পড়াশোনাগুলো দ্যাট থ্রু আউট হিস্ট্রি এক্সিস্ট করে এসছে, আমাদের যত প্রফিটস এসছে, যত রিলিজন এসছে, এভরিবডি ট্রাই টু গিভ এন এক্সপ্লেনেশন অ্যান্ড ওটাকে ওন করার চেষ্টা করছে যে না এটা। সো ইফ ইউ টেক হিস্ট্রি থ্রু আউট টাইম, নট জাস্ট মানে আমাদের হোলি বুকস, যদি আমরা নেটিভ ইন্ডিয়ান্স নেই, ওদেরও একটা ইয়ে আছে যে যখন মানুষ মারা যায় তাদের স্পিরিটস soaring to somebody else. Right. Africa একটা ট্রাইব আছে যারা অন্য মানুষ খায় টু মানে cannibalists who get the force of the human powers. এটা হচ্ছে যে আজ পর্যন্ত আমরা এখন একটা জিনিস we cannot decide at the এই পর্যন্ত একটা মোমেন্ট পর্যন্ত যে আমার জিন স্পিরিটস অথবা ভূত যাই কিছু বলি, is there a difference? Is there a difference? What medium are they? I'd like to say something on this. Basically আমরা like since we're talking about religion and all that, আমাদের যেটা obviously আমরা তো বিশ্বাস করি in the Bible, তোরা, এগুলো তো আমাদেরকে মুসলমান হিসেবে বিশ্বাস করতেই হবে। তো এইটা কিন্তু biblical references-ও আছে বাইবেলে, তোরাতে এই ব্যাপারে এক্সাম্পল দিচ্ছে লাইক ডিউটোনমিতে যেটা বাইবেলে আছে, স্যামুয়েল যেটা বাইবেল ওইটা ওখানেও আছে। আর বাইবেলে হোস্টকে ওটাকে কনসিডার করা হয় হু অ্যাজ বিইংস হু ওয়াজ টাইড টু দ্য আর্থ, মানে ওদের আর্থের প্রতি একটা টান আছে, একটা টাই আছে। দে ডোন্ট লিভ ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাট দে আর লিঙ্কড টু দ্য ওয়ার্ল্ড। আর কি কিভাবে ওরা এখন একটা ইন্টারিম স্টেজে আছে, না এপার না ওপার, যেটা বাইবেল বলে আর কি। Before they continue their journey to heaven. তো আপনি বলতে পারেন একটা স্টেট অফ পার্গেটরি যেটা আমরা বলি, হয়তো ওই স্টেটে আছে গোস্ট। এখন আরেকটা আছে একটা এন্টিটি, আমরা যাকে বলি একটা এন্টিটি, একটা এনার্জি। এখন এনার্জি ব্যাপারটা ওটা কি ভূত না জিন, we don't know, but there is that energy যেটা আগে একটু ডিসকাস করলাম যে হঠাৎ পাবলিকলি একটা কাউকে দেখলাম, একটা কেমিক্যাল একটা অ্যাট্রাকশন হলো, ইন দ্যাট সেন্স কে একটা অদ্ভুত একটা হেভিনেস আসলো শরীরে, কিংবা একটা মনে হলো আমার সোলের ভিতরে দেখছে। তো ওই যে ওই এনার্জিটা, অল ম্যাটার ইজ কম্পোজড অফ এনার্জি অ্যান্ড either in the form of moving particles held within the confines of a solid state body or energy ওটা নিজেই একটা এন্টিটি। রাইট। আমার যেটা মনে হয় যে এই জিনিসগুলো আসলে মানে খুবই অদ্ভুত টাইপের। আমরা আরেকটা যদি ঘটনা জানতে পারি, আর একটা ঘটনা বলবো আমি ক্যানাডাতে এটা হয়েছে আমার, এটা আমার সত্যি একটা পার্সোনাল এটা এক্সপিরিয়েন্স। আই এম আ লিব্রা, so আগে বলতে পারি যে I might be predisposed to this feeling, but I was visiting Canada and I was in this person's house. এটা হয়েছে গত বছর, গত মে। হ্যাঁ, এটা একেবারে টাটকা। উনি যার বাসায় গিয়েছি উনি বেশ রিলিজিয়াস ওম্যান, a very good woman, and I think যারা ভালো মানুষ ওদের কাছে ওরা কিন্তু অনেক কিছু ফিল করতে পারে because of the clean heart, I think, as my personal opinion. Exactly, your heart is like a mirror. তো শুয়ে আছি রাতের বেলায়, হঠাৎ করে যে আগে মেনশন আর্লিয়ার ঘুম ভেঙে গেল, মনে হলো ঘরটা শ্রিঙ্ক করে বোধহয় 2x2 হয়ে গেল সাইজটা। আচ্ছা, এত প্রেশার, মানে এনার্জিকে যদি কনডেন্স করে আপনি 2x2 একটা রুমে নিয়ে আসেন তাহলে আপনি বুঝতে পারেন প্রেশারটা কি। ওই প্রেশারের চোটে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেয়ে আমি না আই ফিল somebody স্ট্যান্ডিং আমার বিছানার পাশে। আমি ঘুরলাম আর আমার পাশে দাঁড়িয়ে উনি আমাকে বলছেন এইটা আমার এরিয়া। হ্যাঁ, this is in English উনি বলছেন, in fact maybe that's the language I can understand, যে এটা আমার এরিয়া, তুমি এখানে ইনক্লুড করতে এসছো কেন?
ইট ওয়াজ ভেরি, আমি না নিঃশ্বাস নিতে পারছি না, নড়তে পারছি, মনে হচ্ছে আমার শরীরটা হ্যাড বিকাম 300 টন। You know, you can imagine the pressure again of the energy, and it was like 300 tons, and I couldn't turn, I couldn't move. কোনো মতে তো আল্লাহ দোয়া টোয়া পড়লাম, somehow I fell asleep, I don't know how. পরদিন ওনাকে বললাম, আর উনি বলেন যে হরদম ওনার জিনের প্রবলেম। আপনি বললেন যেটা, এটা জিনিস এখানে রাখে ওখানে চলে যায়, ওখান থেকে ওখানে রাখে ওখানে চলে যায়, ওর সাথে লুকাছিপি খেলে আর কি বেসিক্যালি ওনার সাথে জিনটা। তো এখন হয়তো জিনটা খুব পজেসিভ হয়ে গেছেন ওনার ব্যাপারে বা কিছু একটা, বিকজ স্ট্রিক্টলি আমাকে তো বললো তুমি চলে যাও এখান থেকে, কেন এখানে, হোয়াট আর ইউ, দিস ইজ মাই টেরিটরি। তো there you are, it's frightening. এবং মানে ওই সময় কিছু দেখাও যায় না, কিছু না, বাট একটা লম্বা মনে হচ্ছিল, একটা লম্বা চার কোনা একটা কিছু একটা চার কোনা লম্বা রেক্ট্যাঙ্গুলার। এখন এটা কি কি I don't know. Again, it was one other time I felt I was with my son who was 4 years old তখন। I was sleeping in my room and হঠাৎ করে দেখি আবার রাতের বেলায় ঘুম ভেঙে গেল, রুমটা দেখি একদম ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে। তারপরে দেখি আমার ছেলের দিকটা একদম ক্লিয়ার, লাইক ফ্রেশ ক্লিন হেভেনলি একটা ক্লিয়ার এয়ার, আর আমার দিকে আপনি বিশ্বাস করতে পারবেন না, মনে হলো গিজ গিজ করছে কি জানি, মানে কোটি কোটি মনে হচ্ছিল পিপল উইথ লং আর্মস, short built but very long arms of sort of greenish slimy green টাইপের একটু, আর বড় বড় চোখ। আচ্ছা, আমি না ইনফ্যাক্ট আমি একটা ঘটনা বলবো। আমি কয়েকদিন আগে এটা সাকিব ভাই খুব অদ্ভুত একটা ঘটনা করেছে, যে আমি মাঝে মাঝে বললাম না যে মাঝে মাঝে আমি বলতাম যে এরকম যে একটা মানুষকে আমি দেখি যে আমার ঘরের বাইরে মনে, আমি প্রথমে একদম সত্যি বলেছিলাম। আমি সেদিন এমনি ব্রাউজ করতে করতে এটা অনেক পুরনো একটা মামি, সেই মামিটার চেহারাটা খুব ওই টাইপের, মানে শুনতে খুব হাস্যকর লাগবে, কিন্তু আমি খুব ভয় পেয়েছি। মানে অদ্ভুত ব্যাপার, মিলে গেছে, প্রায় মিলে গেছে জিনিসটা, মানে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মামির কথা আসায়, মানে I remember I want to say something about the black magic, which actually happened when with a cousin of my colleague, 2 months back, এটা ধামগিতে। তো আমার এই কলিগ যিনি ডক্টর সাব্বির, তো উনি এসে বললেন যে তার এক কাজিন বিয়ে হয়েছে around 1 year back, ছেলে কাজিন। তো বিয়ে হওয়ার পর থেকে যে বউ আসছে, এর আগে তাদের ফ্যামিলি ইট ওয়াজ ভেরি হেলদি ফ্যামিলি, অসুখ বিসুখ আছে বাট নট দ্যাট সিভিয়ার। আসার পর থেকে ওনার বাবা অন এন্ড অফ, বিয়ের পর থেকে অন এন্ড অফ অসুস্থ থাকে। তো এটা সেভাবে মার্ক করে, বাবা বয়স হচ্ছে, মনে করতে সবাই যে বার্ধক্যজনিত কারণে জেনেটিক ডিজিজ সামথিং আছে। তো এটা হওয়ার পরে তো এরকম করতে করতে হঠাৎ একদিন ওই হাজবেন্ড, যে কাজিনটা, উনি দেখছেন যে ওনার বালিশের নিচে, সরি ম্যাট্রেসের নিচে তাবিজটা দেখতে পাওয়া যাচ্ছে। তো উনি সভাপতি, উনি এখন ওয়াইফ থাকেন, কাজের লোক কেউ এসে রাখবে না, তাকে রাখবে না। তো তারপরে জিজ্ঞেস করেন ওয়াইফকে, তো ওয়াইফ পরে জানতে পারলেন যে এরকম তারা ওয়াইফের যে ফ্যামিলি বিয়ে হয়েছে তারা তাবিজ কবজে বিশ্বাসী, ফ্যামিলিটা, এন্ড দে কিপ থিংস লাইক দিস। ভালো কথা, তবে এটা অনেক আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করলো। এটা বিয়ে হওয়ার 4-5 মাস পরে এটা দেখা দিল, 1 বছর পর্যন্ত তারা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করলেন। After 1 year, when they got fed up of that thing, তারপরে they decided to get separated. ভালো কথা, সেপারেশন হবে। ওই ওয়াইফ যে সে আসলো, সবকিছু হয়ে গেছে, জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে, সবকিছু সরাচ্ছে। ওই ভদ্রলোক, ওনার যে মা, উনি একটা কাপড়ের উপর থেকে, একদম কাপড়ের উপরে যে জায়গাটা থাকে, ওখান থেকে একটা বক্স, ইট জাস্ট লাইক এ কফিন, কিন্তু লেন্থ হবে 2 ফিটের মতো, 2 ফিট বাই 1 ফিট। একটা কফিন একদম সিল করা, কাঠের কফিন সিল করা, বেশ ভারী, এবং কোনো শব্দ হচ্ছে না, বোঝা যাচ্ছে যে ভারী কিছু আছে ভিতরে। নামানো, তো নামানোর পরে কফিনটা সিল করা খুললো, খোলার পরে দেখে পুরো বালু দিয়ে জিনিসটা পোতাই করা। তো বালু সরানোর পর ভিতরে দেখে একটা অ্যারাউন্ড 1 থেকে 2 বছরের বয়সে একটা বাচ্চার কাইন্ড অফ ডেড বডি, কিন্তু পুরা মানে খুব বাজে অবস্থায়, মাটি দিয়ে একটা ডেড বডি বানানো যেরকম হবে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা বডি। এবং ওই বডিটার উপরে একটা কলিমা সম্ভবত উল্টা করে দিল। And it was so shocking
যে উনি যখন এক্সপ্লেইন করছেন আমাদের, আমরা চুপ করে ভেবে শুনছিলাম সবাই। ইটস রিয়েলি শকিং যে এরকম একটা জিনিস বাসার মধ্যে রেখে দিয়েছে এবং সেটা ওই বাসা থেকেই আসছে। দে বিলিভ ইন সামথিং। এবং এই যে আমরা ব্ল্যাক ম্যাজিক যেটা পড়লাম, যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু কোরআন উল্টা করে পড়ে, অ্যারাবিকটা উল্টা করে পড়ে, and which was written along those things. এটা তারা বুঝতে পারেনি, সূরাকে উল্টা করে এটা তারা বুঝতে পারেনি। পরদিন যখন তারা যে কি লেখাটা উদ্ধার করার জন্য, তবে অ্যারাবিক আমরা নর্মালি পড়ে অভ্যস্ত না, যা কোরআন পড়ে দ্যাটস ডিফারেন্ট। এবং অ্যারাবিক কিন্তু মানে আমি অ্যারাবিক দেশে ছিলাম, তারা কিন্তু ওই যে ইয়েগুলো ইউজ করেন, জবর ইউজ করে না, জাস্ট ওয়ার্ডস গুলো। তো পরদিন একজন হুজুর বলেন যে এটা কোরআনের একটা আয়াত উল্টা করে লিখা এবং এটা ব্ল্যাক ম্যাজিক করার জন্য, কালো জাদু করার জন্য লেখা হয়েছে। ধানমন্ডির মধ্যে ঘটনা এবং জাস্ট 4-5 মাস আগের ঘটনা। আমি একটু আমার কাজিন পারভেজ ওর নাম, তো আমাদের তাও সন্দ্বীপে দেশের ঘটনা আর কি। তো ও ঢাকায় থাকে বা সন্দ্বীপে প্রেম ঘটিত কিছু ব্যাপার থাকে। ব্ল্যাক ম্যাজিক গুলো আসলে তখন বেশি ইউজ হয়, যে মেয়ে পক্ষ চাচ্ছে না যে এই ছেলের কাছে বিয়ে হোক, বা ছেলের মা বাপ চাচ্ছে না যে এই মেয়ের কাছে বিয়ে হোক, তখন ওই ফ্যামিলি কিছু একটা করার চেষ্টা করে। তো আমার কাজিনটার খুব জন্ডিস, মানে স্বাস্থ্য ভালো, ওরা ইউজুয়ালি এমনি স্বাস্থ্য খুব ভালো। তো দিনকে দিন ওর শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না আর কি। তো আমাদের ধানমন্ডিতে একটা হুজুর আছে, হুজুর না ঠিক আসলে একটা নাইট গার্ড। তো এমনি ভালো কিছু ঝাড় ফুক পারে আর কি, জন্ডিস নামাতে পারে খুব ভালো। বোটানিক্যাল গার্ডেনে একটা গাছের একটা শিকড় আনে সে, তারপর দুধ দিয়ে এবং চুন দিয়ে যায়, হ্যাঁ গোসল করে, এবং এটা আমাদের প্রায় 6-7 জন লোক ভালো হয়েছে। তো সেটা করানো হলো, তারপর আসলে ভালো হওয়ার কোনো নামই নিচ্ছে না। এখন আমাদের লাস্ট যেটা, যে হুজুরের কাছে যাবো আমরা, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বললো যে হ্যাঁ ডেফিনেটলি ওর জন্য তাবিজ করা হয়েছে। আগে আমি ব্ল্যাক ম্যাজিক শুনছি, ইংলিশ ছবি দেখি, হলিউডের ছবি দেখি, বা অনেক গল্প শুনি, বা আফ্রিকার ফটো অনেক কাহিনী শুনি। আমি জিনভূত বিশ্বাস করি, কিন্তু এই জিনিসটা তো বিশ্বাস করতাম না আর কি, আসলে ওই ঘটনা না জানার পরে। ঘটনা কিন্তু ঢাকায়, যে ঢাকা থেকে হুজুর বলতেছে যে অমুক জায়গা, আপনাদের বাড়ির অমুক জায়গায় যদি মাটি করেন তাহলে পাবেন। তো সাথে সাথে আমার ফুপুকে জানানো হলো, যেহেতু আমার ফুপুতে হয়ে, আর সত্যি কথা ওই জায়গাগুলোতে কিন্তু তাবিজ পাওয়া গেছে। এবং তাবিজ কিন্তু ডেস্ট্রয় করার একটা নিয়ম আছে, আপনি ধুম করে মানে নষ্ট করলে হবে না। কিছু কিছু তাবিজ সম্ভবত পোড়াতে হয়, কিছু কিছু তাবিজ পানিতে ফেলে দিতে হয়, যাতে কেউ আর এটা ডিটেক্ট করতে না পারে। সেটা করা হলো উইদিন 1 মান্থ, সে আবার ভালো, একদম ভালো। রাইট, আমরা অনেকক্ষণ ব্ল্যাক ম্যাজিক নিয়ে শুনলাম। আমরা একটা ব্রেকে যাব নাকি? একটা ছোট ব্রেকে যাই না, একটা ছোট্ট হালকা একটা ব্রেক থেকে ঘুরে আসি। জীবন কি জানি বলছে। আচ্ছা জীবন ভাই, অলরাইট, আমরা ব্রেক থেকে এসে তাহলে শুনি না? হ্যাঁ, আমাদের ফ্রেন্ড সোহানা, she wanted a song dedicated to her, which Shakib did last week. Okay, so আমরা একটা Just like hearing her name on the radio. আমরা কোন গানটা শুনছি তাহলে? This is a song from this band called Filter, called Take a Picture. I hope you enjoy this. So in the meantime, আমাদের SMS গ্রহণ লিখে ফেলুন SH Radio Shout, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। আমরা ফিরে আসছি একটু পরে। আজকে সেটা একটু লম্বা হচ্ছে, কারণ আমাদের অনেকেই অনেক রকমের কথা বলছেন। আমরা এই গানটার পরে ফিরে আসবো। Stay tuned. Radio 58.11 শুনছেন সবসময় রেডিও ফুর্তির বাইরে অদ্ভুত ওয়েদার, আর চলছে ভূত FM। রয়েছে আমি রাসেল, সাথে আছে ভূত টিম এবং আমাদের ভূত স্পেশালিস্টরা। আর আপনাদের অসংখ্য এসএমএস পাচ্ছি, থ্যাংক ইউ।
ফর সেন্ডিং আস দ্য SMS এবং আমাকে অনেকে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে শাউটিং স্টার SMS করেছেন, রুমেল SMS করেছেন, রাবু SMS করেছেন, আমাদের SMS করেছেন সজল ফারুক, তারপরে লিজেন্ড আমাদের SMS করেছেন, ফাহাদ SMS করেছেন, তুষার, সাইফুল, শাওন, খোকন, ধ্রুব, জুয়েল, এবং আমাদের SMS করেছেন এছাড়াও সজল, তুষান। আমাদের সবগুলো SMS পড়তে ইচ্ছে করছে, কিন্তু একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ SMS গুলো আমাদের কাছে জমা থাকছে এবং আমরা কিন্তু যে আজকে যেমন হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আদনান, তিনি কিন্তু গত সপ্তাহে SMS পাঠিয়েছিলেন এবং তারপরে তাকে আমরা নিয়ে এসেছি। সুতরাং ডেফিনেটলি আপনাদেরকেও এভাবে নিয়ে আসবো। তো আমাদের SMS পাঠাতে থাকুন, লিখে ফেলুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আবারও ফিরে যাচ্ছে আমরা মুন্না ভাই এর কাছে, আমাদের রেগুলার লিস্টার, এবং সেখান থেকে কিন্তু আমরা পিক করেছি। সো মুন্না ভাই, আমরা আরো দু একটা গল্প যদি আপনার কাছে যদি ঘটনা জানতে পারতাম। আচ্ছা, একটু দেশের ঘটনা তো বললাম কয়েকদিন, তো আবার বিদেশে চলে যাই, যদি বিদেশের সময় বেশি কাটানো হয়েছে আমার। সো আমরা ইউজুয়ালি ইংল্যান্ডেই যারা বাঙালি যায় বা পড়ালেখা করতে বা যে কোনো কিছু করতে, রেস্টুরেন্টে কাজ করার সাথে একটা তাদের খুব ভালো সম্পর্ক থাকে, যে ফ্রি টাইম হলে বা উইকেন্ড আসলে আমরা রেস্টুরেন্টে কাজ করব। এটা আসলে টাকা কামানোর জন্য না, বলা যায় একটু ফান করা বা হ্যাঁ পকেট মানি আসলে একটু কষ্ট করে ক্ষতি কি। তো সেরকম আমাদেরই এক বন্ধু ছিল, 17-18 বয়স হবে তখন। তো সে একটা রেস্টুরেন্টে কাজ করতে গেল। ইউজুয়ালি ওখানে শুক্র শনিবার খুব বিজিয়েস্ট ডে থাকে ওদের, উইকেন্ড যেটাকে বলে। তো সে একদম প্রথম রেস্টুরেন্টে কাজ করতে গেছে, একদম প্রথম। তো যাওয়ার পরে সাধারণত একতলায় রেস্টুরেন্ট থাকে, দোতলায় স্টাফ হাউস থাকে, যারা স্টাফরা থাকে। তো এরকম শুক্রবার সারা মানে রাত 2টা পর্যন্ত কাজ টাজ করে তারা শুতে গেল আর কি স্টাফ হাউসের উপরে। তো কেউ টিভি দেখতেছে, কেউ কথা বলতেছে, বা কেউ খেলাধুলা করতে, যেমন তাসটাই বেশি খেলা হয় আর কি, বা কেউ ভিডিও দেখতেছে। তো ওই ছেলেটা যেহেতু ইয়াং, একদম নতুন আসছে, সবার সাথে তেমন পরিচয় নাই, তো সে এক সাইডে বসে বসে টিভি দেখতেছে। হঠাৎ সে আওয়াজ শুনলো যে তার মনে হচ্ছিল যে নিচে রেস্টুরেন্টটা আবার ওপেন হয়েছে। তো সে চিন্তা করলো হ্যাঁ সব কিছু ক্লোজ করে কিন্তু তারা সবাই একসাথে শুতে আসলো বা স্টাফ হাউস আসলো, বুঝতে পেরেছে। তো ও ডেফিনেটলি মানে কিউরিসিটি থাকাতে ও পাশের জনকে জিজ্ঞেস করলো, ভাই আমরা তো রেস্টুরেন্ট বন্ধ করছি, তাহলে নিচ থেকে কিসের আওয়াজ আসতেছে? তো এটা আসলে ওই যে বললাম ইয়র্কশায়ারটা অনেক হন্টেড সিটি, তো সবাই জানে কিছু না কিছু এরকম হবে। তো বললো যে তুমি শুয়ে পড়ো, এটা অসুবিধা নেই, এরকম আওয়াজ অনেক সময় হয়, এটা মাথায় রাখার দরকার নেই। তো যে ইয়াং জানার ইয়েটাও বেশি থাকে, তো সে সেটা মোটামুটি কোনো মতে শুয়ে টুয়ে কাটিয়ে দিল। পরের দিন আবার একই অবস্থা, রাতে 2টা-3টার দিকে যখন তারা ক্লোজ করে উপর আসলো, সে একই আওয়াজ পাচ্ছে যে রেস্টুরেন্ট একদম পুরো দমে হালকা গান চলতেছে, আপনার প্লেটের আওয়াজ, গ্লাসের আওয়াজ, মানে পুরোপুরি রেস্টুরেন্ট চলতেছে। তো সে কাউকে কিছু বললো না, জানে জিজ্ঞাসা করলে একই উত্তর পাবে। তো সবাই যখন শুয়ে পড়লো 4টা-4:30 দিকে, সে নিচে গেছে। নিচে গিয়ে দরজা খুলে সে কি দেখছে সেটা সেই জানে, কারণ আসলে তার বলার কাউকে বলার কিন্তু সে সুযোগ আসে পায়নি, কারণ তারপর দিন থেকে ওকে আর কেউ দেখেইনি। যে উৎসাহ হচ্ছে তাকে তারপর থেকে, হ্যাঁ, কারণ জামা কাপড় যাই ছিল সে ব্যাগ এন্ড ব্যাগেজ সহ সে ওখান থেকে উঠাও, ওই এলাকায় তাকে আর কেউ দেখেনি। সেটা যারাই সাথে ছিল তাদের কাছ থেকে শোনা আর কি, কোথায় গেছে কোনো ধরনের ট্রেস পাওয়া যায়, কোনো ট্রেস পাওয়া যায় না। শব্দ শোনার ব্যাপারে একটা ঘটনা বলি। এটাও আমাদের এই বিদেশে যখন ছিলাম তখন আমরা এটা ওখানে মানে বিভিন্ন কোম্পানি, আমেরিকান বুলগেরিয়ান কোম্পানি, ওরা এলাকা বানিয়ে দিয়েছে, এটা ক্যাম্পাস বলে। আমরা একটা বুলগেরিয়ান ক্যাম্পাসে ছিলাম, তো লম্বাটের ক্যাম্পাস। তো ওখানে আমাদের ব্লক থেকে 2-3 ব্লক 4-5 ব্লক পরে একটা পাকিস্তানি ফ্যামিলি থাকতো, and they had 3 kids. 2 of them were school going and one was small. তো ওখানে বাবা মা দুজনে জব করেন এবং ওখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, রুম হিটার লাগে প্লাস কার্পেটিং লাগে। তো এরকম বাবা মা অফিসে গিয়েছেন, তো এরকম সকালের থেকে হঠাৎ রুম হিটার থেকে সামহাও ওরা খেলা করতে করতে আগুন লেগে যায়। আগুন লেগে কাপড়টা পুরো কাপড় দিয়ে যায়, পুরো বাড়ি পুড়ে যায়। When the fire brigade came or when the people came, because ভিতরে আগে কংক্রিটের বড় ব্লকস এর বাসা, বাইরে যেটা হয়, তো ভিতরে আগে পুরো পোড়ার পর তারপরে বাইরে কিছুটা হয়তো আঁচ করে বা বোঝা যায়। যতক্ষণ বোঝা যায় ততক্ষণে they were already gone. এবং ছোট বাচ্চারা একজন টেবিলের নিচে ছিল, একজন খাটের নিচে, আরেকজন দরজার
কোনায় দাঁড়িয়ে ওই অবস্থায় রেকর্ড করে। তো ভালো কথা, এটা হওয়ার পর বাড়িটা পড়ে গেছে। আমরা তখন খেলতাম ওখানে, বাইরে সাইক্লিং এর একটা অভ্যাস থাকে সবার, তখন ওই রোড যে ওখানে সাইক্লিং করতাম। তো বাড়িটা এরপর থেকে কখনো কোনো রেনোভেশনও হয়নি, মানে কোনো মেরামতো করা হয়নি, প্লাস কেউ থাকতো না, একদম পুরো মানে ফ্লেম বেড়ে গেছে বোঝা যাচ্ছে, জামা তোর সব বন্ধ, বাস বাড়িতে সিল করা। কিন্তু মানে যখনই ওখান থেকে যেই সময়টা মানে ওরা পড়েছিল সকালের দিকে, আচ্ছা, নির্দিষ্ট 10টা থেকে 11টা 12টা এই সময়ের মতো, ওই সময়টা অনেকে কমপ্লেন করছে বা বলেছে যখন কেউ পাস করে ওখান থেকে ছোট বাচ্চাদের চিল্লানো শব্দ পাওয়া যায় এখনো। এখন মানে আমরা যখন ছিলাম তখন সেটাই অতৃপ্ত আত্মা, যেটা কথা আবার সেটা আসলে অতৃপ্ত আত্মাটাই এখন আমি জানি না, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট আত্মার ব্যাপারটা, কিন্তু আমার মনে হয় যে এই দিস হ্যাপেন, আত্মার ব্যাপারটা যে যারা কষ্ট পেয়ে মারা যায়। আরেকটা ঘটনা বলবো, আমাদের তাও রেস্টুরেন্টের এক বড় ভাই ছিলেন, উনি যখন বলছেন তখন আমরা শোনার পর আমরা খুব ভয় পাইছিলাম। সেটা হলো এই রেস্টুরেন্টে কাজ করতে করতে সে একটু মানে বিরক্ত যায়, রেস্টুরেন্টে একটু গ্যাপ দিব। তো যেহেতু কাজের লোক, মানে কাজ করে একদম বসে থাকতে পারে না, সে বললো আমি ট্যাক্সি চালাবো রাতে, কারণ রাতে ট্যাক্সি চালালে টিপসও ভালো পাওয়া যায়, ইনকামও খুব ভালো। তো সে ট্যাক্সি চালাইতেছে, বাঙালি সিলেটি কিন্তু। আচ্ছা, তো ট্যাক্সি চালাতে একবার রাতে 3টার দিকে সে নাইট ক্লাব থেকে 3টা মেয়েকে উঠালো গাড়িতে। আচ্ছা, ট্যাক্সিতে উঠানো মেয়ে ডেফিনেটলি যে খুবই সুন্দর মেয়ে। তো উনি গাড়ি চালাচ্ছে, ওরা 3জন খুব গল্প করতেছে, জিজ্ঞাসা করতেছে কোথায় যাবো। তো একটু গ্রাম সাইডে, একদম পুরোপুরি গ্রাম সাইড না, বাট শহর থেকে একটু ভিতরে গ্রামের দিকে নিল। যাচ্ছে তো একটা ওয়াল, বড় একটা ওয়ালের মাঝখানে একটা গেট। বললো যে ঠিক আছে আমরা চলে আসছি। গাড়ি থেকে নামলো, তো বললো যে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে গিয়ে টাকা দিচ্ছি। তো ওরা 3জনই গেট দিয়ে ঢুকলো। তো সে স্বাভাবিক ট্যাক্সিতে বসে আছে, 10 মিনিট 15 মিনিট এতক্ষণ তো লাগার কথা না। সে গাড়ি থেকে বের হয়ে জাস্ট ওয়ালটা 5 ফিটের মতো হবে, লাফ দিয়ে ওয়ালের উপরে দেখলো কিচ্ছু নাই, পুরোপুরি ঘাস আর জঙ্গল, বাড়ি ঘর কিছু নাই, শুধু ওয়ালটাই দেওয়া। আচ্ছা, মানে একটা বাড়ি থাকলে একটা আলো জ্বলবে বা কিছু একটা, এবং ঘাসগুলো এমন না যে ঘাসের জন্য বা জঙ্গলের জন্য ওদিকে বাড়ি কিছু দেয় যায়, ছোট ছোট ঘাস, যেমন আমরা মাঠে খেলাধুলো করি ওরকম ঘাস। মানে যতটুকু তার চোখ যাচ্ছে সে কিচ্ছু দেখতেছে না। সে ওই দিন ঘরে আসা পরে এই যে ট্যাক্সি চালানো বন্ধ করলো, আর কোনোদিন সে ট্যাক্সি চালায় না। আর ও বলছে যদি চালায় কখনো রাতের বেলা কোনো সময় চালাবো না। রাসেল অনেকক্ষণ আগে একটা কথা বলেছিল যে তুমি কি মামির হ্যাঁ মামির ছবি দেখে তোমার মনে হচ্ছে যে তোমার রুমের বাইরে যে ছবিটা দেখি সেই ছবিটার চেহারাটা মেলে, খুব কষ্ট হয় না আর কি। মানে যে মামির চেহারাগুলো সাধারণত দেখলে মানে একই রকম, মানে কি শুকনা বা ওইরকম টাইপের, কিন্তু যে সমস্ত শেপটা ওই টাইপের, এবং চুলগুলো ছিল, এটাতে চুলগুলো ছিল, এবং ঠিক ওই ধরনের লম্বাটে টাইপের একটা মুখ, এবং যেই জায়গাটায় মুখের যে জায়গাটায় হাড়টা দেখা যায় ওই টাইপের যেটা ছিল আর কি। খুব অদ্ভুত। ডেফিনেটলি আই থিঙ্ক যেটা হয়েছে যে মামির ছবিগুলো তো দেখতে একটু ভয়ঙ্কর। আমি ভয়ঙ্কর কিছু ভাবি হয়তো যেন মিলে গেছে। না ওটা না, মানে যেটা বলতে চাচ্ছি প্রবলেম তোমার রুমের বাইরে যে আছে সে ভয়ঙ্কর। মানে অলরেডি আমার খুব বাজে অবস্থা। তুমি একটু দরাদরাত করে আমি ডেফিনেটলি, আমরা এতক্ষণ যা শুনলাম, মানে আমি যতক্ষণ ভালো জিন ভালো আত্মা, ওদের দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি তো চোখ পাচ্ছি না, এটা আমি বুঝতে পারছি। এবং আমি যতক্ষণ ধরে গল্পগুলো শুনছিলাম মনে ভাবছিলাম যে এরকম কাউকে কি পাওয়া যাবে যিনি আসলে এটা সমাধান করতে পারেন, যে এটা পরে ঘুমালে বা এটা পরে এরকম কিছু করলে জিনিসগুলো ভাবতে না, দেখবা না, বা এরকম মানে আমার যেন দেখতে না হয়। বা তোমার যেমন সচিত্রের সাথে ছবি দেখে যদি মনে হতো একে দেখেছি, তাহলে বুঝতে জিনিসটা ভালো। আসলে 5,000-10,000 বছর পুরনো একটা ভাবি, আমার মনে হচ্ছে এগিয়ে আমি দেখেছি। আপনি আসলে এসব রাতে এসব চিন্তা না করে শুলেই, বা একটু মুসলিম আমরা উজু করে আমি বা সূরা কুল আল্লাহ সূরা ইখলাস সূরাটা 3বার পরে চারিদিকে 3বার ফুটো দিয়ে শোন, আপনি আমার মনে হয় না আপনি দেখবেন। আমার কিছু বেসিক সমস্যা আছে, যেমন পেপার খুললে প্রথমে আমার দেখা যায় যে হেডলাইন চোখে পড়ছে না, হঠাৎ করে একটা ছোট নিউজ চোখে পড়লো 2000 বছর আগের একটা ডেড বডি পাওয়া গেছে। আপনি সারাদিন এসব নিয়ে চিন্তা করেন, এই জন্য আপনি আমার কাছে আমার মতো যে আমার খবর আছে আর কি। তোমার বাসায় আমরা কি করবো? এবং আমি
অনেক অনেক শব্দ টব্দ পাই, এই জন্য বলছি যে একদিন আসলে মানে যদি ভালো হয় এরকম কিছু যে না আসলে নাই, যদি নিশ্চিত হওয়া যায় তাহলে তো আমি বেঁচে যাবো। আসলে নাই হবে, মনে হয় আসলে আছে। তাহলে তো এত এক্সপিরিয়েন্স হচ্ছে নিশ্চয়ই। এটা বহুদিন থেকে আর এখন ওরা জানে তুই ভূত ফিল্ম করছো। সেটাই আপনি বলছে, ওই জন্য বলেন যে আমি আপনাদের বিরক্ত করার জন্য করছি না। ওয়েট করে দিচ্ছেন ওদের ইন্টারেস্টটা। আচ্ছা, তো এখন আজকে রাতে এনএফসি করে আপনি ডেফিনেটলি আজকে রাতে আমি অফিসে এখন 2টা-3টা আরেকটা হচ্ছে যে উনি তো একটা ভালো মিডিয়া, সবার সাথে কথা বলার জন্য উনি একটা ভালো মিডিয়া, এই জন্য ওনাকে বারবার নক করতে হয়। আমরা আসলে পজিটিভলি চিন্তা করাই ভালো। সেটাই আমরা পজিটিভ চিন্তা করি। আমরা বরং আর কোনো গল্প আছে কিনা, আমাদের যদি অনেক রাত হয়ে আছে আমরা ফট করে আরো আসলে শুধু রাসেল ভাই 2 ঘন্টায় এসব গল্প শেষ হয় না, অনেক সময় লাগে। রাত কেটে যাবে। বসেন দেখেন শেষ হয় কিনা, গান টান সব বাদ দিয়ে। সেটা গান বাদ দিয়ে যাবে না। এবং শেষ হওয়ার কথা বললাম আর কি। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আরো একদিন আমার মনে হয় এই সেট আপটা নিয়ে আজকে যারা এসেছেন, হ্যাঁ আমরা আরো একদিন কন্টিনিউ করতে পারি। আর কোনো কি ছোট গল্প টল্প কিছু একটা মানে ঘটনা যদি আমরা জানতে পারি তাহলে তাকে শেষ করে দেবো। এখন শেষ করা যায় কি? একটু অ্যান্টিসিপেট করুক সবাই নেক্সট টাইম আমরা কি নিয়ে আসবো, সব না বলে দিলাম। রাইট। তাহলে আমার মনে হয় যে আজকের মতো আমরা এখানেই শেষ করি। না আর এখন কিন্তু রোজা রমজানের দিন শেষ, সেটাই মানে ঘুমোতে যাওয়ার মানে আমার কাছে মনে হচ্ছে যে পবিত্র মাসে হয়তো এরকম এখন তো আর জানি না আমি এই অফিসে এরকম ঘটনা। রমজান কিন্তু ওয়ার্কস, বিকজ আমরা নিজেরাই তোমাকে যে হোটেলের গল্পটা প্রথমে বলছি, দ্যাট ওয়াজ দ্য পার্সোনাল স্টোরি। তারপরে আমাদের অফিসিয়াল 2টা স্টোরি আছে। অফিসিয়ালি আমরা প্রথম যখন ইনভেস্টিগেট করতে যাই মানে ফ্রম ভূতিস, ইট ওয়াজ এ কমপ্লিট ফ্লপ। আমরা গিয়েছিলাম রোজার সময়। ওকে, নাথিং হ্যাপেন্ড। সারা রাত হোটেলের লোকজন করছে, বাইরের লোকজন হাঁটাহাঁটি করছে, নাথিং হ্যাপেন্ড। আসলে এমনিতে কথা না, বুদ্ধ তো সবসময় কোরআনকে আমরা জানি। রোজা রমজান ইট ওয়ার্কস। এরপরে আমরা গেছিলাম ওটা পরের সাথে বলবো আমরা মানে এবং অনেকেই হয়তো আজকে আর নিতে পারার মতো ক্ষমতা নাই, শুধু আমরা শেষ করি। আর ভালো থাকবেন সবাই। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বেশি বেশি আমাদের এসএমএস করবে। এসএমএস করবেন এই জন্য যে এসএমএস গুলো আমরা সযত্নে রেখে দিচ্ছি এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করছি, যাতে পরবর্তী শোতে আপনাদেরকে আমরা নিয়ে আসতে পারি এবং আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারি এবং সবাইকে জানিয়ে দিতে পারি। সেজন্য যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আজকে অনেকেই ফোন দেওয়ার কথা ছিল, অনেকের সাথে কথা বলার কথা ছিল, অনেকের এসএমএস পড়ার কথা ছিল। সরি ফর দ্যাট যে আমরা এসএমএস গুলো পড়তে পারিনি, রিয়েলি সরি ফর দ্যাট। এবং যেটা সেটা ঘটনা হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন, তাদের নামগুলো পড়ে ফেলি ফটফট করে। আফসান এসএমএস করেছেন, সাইম এসএমএস করেছেন, মিনহাজ এসএমএস করেছেন, বাড়ি এসএমএস করেছেন, রাজশাহী থেকে এসএমএস করেছেন, রাসেল, ইমতিয়াজ এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও আরিফ, জেরিন, শাহিন, মুনি এবং ফামি এসএমএস করেছেন, এছাড়াও রুমি এসএমএস করেছেন, জুয়েল, রুমেল, আফসানা আবারও এসএমএস করেছেন এবং নির্ঝর এসএমএস করেছেন আমাদেরকে জাহিন কুফিল এবং আরো অনেকে। সুতরাং আজকে এখানে শেষ করতে হবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলবো যে সাহসী হবেন, যাতে বেশি বেশি করে ভূত এফএম শুনতে পারেন। আর ফিরে আসবো আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত আশা করছি আপনাদের চারপাশে রেডিও ফুর্তির সকলের পক্ষ থেকে আশা করছি। আচ্ছা, সবাই হয়তো বিদায় জানাতে চান সবাইকে, তাই না? রাইট, আমরা একবার কেউ ভূতের ভয় পায় না। ডেফিনেটলি আমি সেটা বলতে কিছুই নেই। সেটাই আমার জিন আছে, জিন এক্সিস্ট আছে, বাট ওই যে খারাপ জিনগুলো পরে ভূতের চেহারা ধরে আসে, তাদেরকেই ভূত বলে আসে। আমি সেটা অ্যাড করবো, সাহসী লোকরা এরকম কথা বলেই থাকে। আর অ্যাকচুয়ালি মানে আমাদের দেশে ম্যাক্সিমাম ভূত জিনিসটা ভয় পায়, বিকজ তারা প্রপারলি জিনিসটা জানে না, দে ডোন্ট হ্যাভ দ্য নলেজ। নলেজটা থাকলে আমার মনে হয় ভয় পাওয়াটা উচিত না। আপনারা বুঝতে পারছেন, সবাই আপনাদেরকে সাহসী করে তোলার চেষ্টা করছেন, আগামী দিন আবার আমাদের সাথে জয়েন করতে পারেন। তো আমি সবাই করে আসতে পারছো। হ্যাঁ, hope to see you next time. ডেফিনেটলি। এবং আমি সেটাই বলছিলাম যে এই সপ্তাহে আমাদের সবার থাকবে সাকিব ভাই, আমাদের সবার চেষ্টা থাকবে একটাই, সেটা হচ্ছে যে কারো চারপাশে যেন কোনো অঘটন না ঘটে, সেই প্রার্থনা করবো আমরা, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ভৌতিক হ্যাঁ, সেটা একটা খুব সুন্দর হোক। আর অনেক কিছু হলো, এখন একদম কোনো চিন্তা না করে ঘুমিয়ে যান। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রেডিও ফুর্তিতে 11:59 সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে রাতের মতো এখানে শেষ করছি, টাটা।